স্যার আমরা এখনই শুরু করতে পারি, ওনারা সিগন্যাল দিচ্ছেন আমাদের এখনই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ জি স্যার, স্যার লাইভ শুরু করতে পারেন স্যার, আমরা রেডি করে ফেলেছি সব। আচ্ছা স্যার, তাহলে আমরা শুরু করি। জি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি প্ল্যাটফর্ম আমরা শুরু করতে যাচ্ছি, বাংলাদেশের প্রথম ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম একদেশ। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান, আর্থিক সহায়তা সংগ্রহের সরকারি একটি প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা দেশের 17 কোটি মানুষ, আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই সংকটকালীন অবস্থায় সহযোগিতা করতে চাই। সেটি হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী তহবিল, হতে পারে ব্র্যাক কিংবা বিদ্যানন্দ, হতে পারে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড, অথবা অন্য কোনো সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যাদেরকে আমরা হয়তো ফান্ড করতে চাই, আমরা দান করতে চাই, কিন্তু আমাদের হয়তো সেভাবে দান করার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু আজকে সেই প্ল্যাটফর্মটি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2I প্রকল্প, তারা এই প্ল্যাটফর্মটি দিচ্ছে। আমাদের এর আগে যে এক পে প্ল্যাটফর্ম ছিল সেটার সাথে সংযুক্ত করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ বিশ্বের সকল দেশের নাগরিকদের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, কর্মপরিবেশ বদলে দিয়েছে। এবং বাংলাদেশেও এই পরিস্থিতির বাইরে নয়। এই ভাইরাসের ব্যাপক যে বিস্তার এবং সংক্রমণ বিশ্বজুড়ে একটা নজিরবিহীন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতিতে। সেই অবস্থাটা কাটিয়ে ওঠার জন্য আমরা চাই সমাজের প্রত্যেকটি নাগরিক যেন সুযোগটা পায়। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রতিনিয়ত সাধারণ নাগরিকদের জীবনযাত্রা যেন চলমান থাকে, স্বাভাবিক থাকে, এবং তাদের যেন ঘরে খাবার থাকে, তারা যেন কেউ অভুক্ত ক্ষুধার্ত না থাকে, তার জন্য প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছেন, যেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী, যে কোনো কেউ, অর্থাৎ সে হোক ভিক্ষুক, গৃহ পরিচারিকা, রিক্সা ভ্যান চালক, হকার, দিনমজুর, অথবা শ্রমিক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, তারা মারাত্মকভাবে একটি অর্থনৈতিক ঝুঁকির মধ্যে আছে। আমরা তাদেরকে সেই ঝুঁকির সময়ে পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই প্রায় 5 কোটি মানুষকে সরাসরি খাদ্য সহায়তা দিয়েছে, এবং গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 50 লক্ষ মানুষকে সরাসরি তাদের মোবাইল অ্যাকাউন্টে 2,500 করে টাকা প্রদান করেছেন। এবং আমরা দেখেছি যে এর পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও অনেকে এই সহযোগিতার হাত বাড়িয়েছে। যেমন ইসলামিক ফাউন্ডেশন, ব্র্যাক, সিআরপি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বিদ্যানন্দ, সাজেদা ফাউন্ডেশনের মতো অনেক প্রতিষ্ঠান তারা সহযোগিতা হাত বাড়িয়েছেন। আমাদের আজকের এই একদেশ প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অনুদানগুলো ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়া। এবং এরই প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2I ক্রাউড ফান্ডিং মডেলের একদেশ নামের এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, যা বর্তমান যে পেমেন্ট পদ্ধতি তাকে সহজ করে আরো এক পে প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা। এবং একদেশ প্ল্যাটফর্মে যে কেউ তার সামান্য আর্থিক সহযোগিতা কিংবা জাকাত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সহ পছন্দের যে কোনো সরকারি বেসরকারি প্ল্যাটফর্মে প্রদান করতে পারবেন। পছন্দের প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় এই সাহায্য পৌঁছে দেবে অসহায় মানুষের কাছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ইসলামিক ফাউন্ডেশন, ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ফাউন্ডেশন, সিআরপি, সাজেদা ফাউন্ডেশন, এই প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যে আমাদের একদেশ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো ভবিষ্যতে আসবেন সেগুলোকে যুক্ত করার কার্যক্রম চলমান আছে। তো আমরা এই আজকের এই প্ল্যাটফর্মটির শুভ উদ্বোধন করতে যাচ্ছি। এই একদেশ প্ল্যাটফর্মের সাথে যুক্ত বেসরকারি উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইতিমধ্যে দেশের 2 লক্ষ পরিবারকে 1,500 করে টাকা আর্থিক সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে কোভিড-19 দুর্যোগে চাকুরি হারানো প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, ছোলা, তেল, ময়দা সহ 10 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করছে। এছাড়াও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে 24,000 ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে, এবং প্রতিদিন বিভিন্ন হাসপাতাল ও জনপদে 9,000 লিটার জীবাণুনাশক ছিটানো হচ্ছে। সিআরপি দেশব্যাপী বিস্তৃত 12টি কেন্দ্রে
আগত প্রতিবন্ধী রোগী, তাদের পরিচর্যাকারী, ভিজিটর, অন্যান্যদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করছে এবং সিআরপিতে অবস্থানরত রোগীদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী যেমন গাউন, টুপি, মাস্ক, গ্লাভস এবং চশমা ইত্যাদির ব্যবস্থা করছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রায় 2.5 লক্ষ দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে নির্ধারণ করেছে এবং সাজেদা ফাউন্ডেশন তাদের নারায়ণগঞ্জের হাসপাতালকে সম্পূর্ণভাবে কোভিড-19 চিকিৎসার জন্য উৎসর্গ করেছে এবং নতুন করে স্থাপন করা হয় নিবিড়ভাবে পরিচর্যা কেন্দ্র, আইসিইউ, ভেন্টিলেটর সুবিধা ও ডায়ালিসিস মেশিন। এছাড়া সাজেদা ফাউন্ডেশন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর 38,000-এরও বেশি পরিবারের মাঝে জরুরি খাদ্য ও স্বাস্থ্যবিধি সুরক্ষা প্যাকেট বিতরণ করেছে। পরবর্তী মাসগুলোতে সাজেদা ফাউন্ডেশন আরো প্রায় 1.5 লক্ষ পরিবারকে সহযোগিতা প্রদান করবে। তো এই সকল যে কার্যক্রম সবকিছুকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমরা আজকের এই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মটি উদ্বোধন করছি, শুভ সূচনা করছি। এই মুহূর্তে করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আপনার সামান্য সহযোগিতা একদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাবে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে। আসুন আমরা ঘরে বসেই সকল যারা ক্ষতিগ্রস্ত এবং যাদের এখন সমস্যা এবং সংকট কবলিত আছেন তাদের মুখে আমরা হাসি ফোটাই। জাকাত কিংবা আর্থিক অনুদান প্রদান করতে একপের ওয়েবসাইটে প্রবেশ করুন, ekdesh.ekpay.gov.bd। এটি আমরা কমেন্টসে যেও আমি বলবো এটুআই এর যারা আছেন যুক্ত তারা যেন ফেসবুক লাইভে কমেন্টসে গিয়ে তারা যেন এই লিঙ্কটা দিয়ে দেন এবং আমাদের জুমের যেই চ্যাট বক্স আছে সেখানে যেন লিঙ্কটা দিয়ে দেন, অথবা প্লে স্টোরে থেকে আপনারা একদেশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আমরা সকলেই জানি যে একটি কথা প্রচলিত আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাটা আমরা যদি সবাই একসাথে করি তাহলে কিন্তু আমাদের এই দেশের সংকটকালীন মুহূর্তে আমরা 17 কোটি মানুষের পাশে থাকতে পারবো। আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন যিনি প্রথমে প্রেজেন্টেশন দেবেন একদেশ সম্পর্কে, প্রোগ্রাম ম্যানেজার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটুআই জনাব তহরুল হাসান টুটুল। আমাদের সাথে উপস্থিত আছেন এটুআই এর প্রজেক্ট ডিরেক্টর ডক্টর আব্দুল মান্নান। উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট এবং ফরমার চিফ কোঅর্ডিনেটর অন এসডিজি অ্যাফেয়ার্স ইন প্রাইম মিনিস্টার্স অফিস জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ, ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ। উপস্থিত আছেন আমাদের সাথে একজন অত্যন্ত বিশেষ অতিথি যিনি নতুন ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার উদাহরণ তুলে সবাইকে মানবিক সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন আমাদের ঝিনাইগাতি এলাকার শেরপুর জেলার জনাব নজিম উদ্দিন। আপনারা নিশ্চয়ই তাকে দেখলে সবাই চিনবেন, তিনিও আমাদের সাথে আছেন। এবং আছেন ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস, তিনিও আছেন। আছেন সিইও সাজেদা ফাউন্ডেশনের জাহিদা ফিজা কবির এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের শরীফুল ইসলাম। উপস্থিত আছেন ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, এটুআই এর পলিসি ডিরেক্টর আনির চৌধুরী এবং আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম। আমি এবারে অনুরোধ করছি আজকের একদেশ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের উপরে একটি ছোট্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য এটুআই এর প্রোগ্রাম ম্যানেজার জনাব তহরুল হাসানকে। ধন্যবাদ স্যার, সবাইকে শুভেচ্ছা। আমি খুবই সংক্ষেপে একদেশ এই প্ল্যাটফর্মটার উপরে একটা ছোট প্রেজেন্টেশন দিব, কারণ যেহেতু আমরা সবাই ক্রাউড ফান্ডিং এর শব্দটার সাথে পরিচিত, সুতরাং আসলে ক্রাউড ফান্ডিং সম্পর্কে খুব বেশি বলার কিছু নাই, সবাই প্রক্রিয়াটা জানেন। আমি শুধু একদেশে আমরা আসলে কোন বিষয়গুলো ইনকর্পোরেট করেছি এবং একদেশ প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করবে সেই বিষয়ের উপর দৃষ্টিপাত করব। একদেশ বাংলাদেশের প্রথম ক্রাউড ফান্ডিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেখানে একজন মানুষ তার পছন্দ মতো প্রতিষ্ঠান বা উদ্যোগকে সরাসরি ডিজিটাল উপায়ে সে মানবিক সহায়তা প্রদান করতে পারবে। তো ক্রাউড ফান্ডিং এর আমরা জানি অনেকগুলো মডেলই আছে, যে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত কাজে ব্যবহৃত হচ্ছে।
তো আমরা প্রথম পর্যায়ে ডোনেশন বেস যে মডেলটা, সেই মডেলটা দিয়ে শুরু করছি এবং ভবিষ্যতে এখানে অন্যান্য মানে বিভিন্ন সরকারি উদ্যোগে এখানে ইকুইটি বেস বা রিওয়ার্ড বেস ক্রাউড ফান্ডিং করারও সুযোগ এই প্ল্যাটফর্মটাতে রাখা আছে। এবং এক দেশ প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রথম, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলোকে একটা প্ল্যাটফর্মে আনার সুযোগ করে দিয়েছি এবং এই প্ল্যাটফর্মে সেই সমস্ত অর্গানাইজেশনকে আমরা ইনকর্পোরেট করেছি যারা দীর্ঘদিন থেকে আসলে বাংলাদেশে এই ধরনের মানবিক সহায়তা বা এই আর্তমানবতা সেবায় বিভিন্নভাবে তারা সহায়তা করে আসছে। বিশেষ করে আমি বলবো যে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, সেইটাকে এই প্রথমবারের মতো ডিজিটাল উপায়ে জনগণকে আমরা এখানে অনুদান দেওয়ার সুযোগ করে দিচ্ছি। সেই সাথে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত সংগ্রহ, জাকাত ম্যানেজমেন্ট বোর্ড সহ আরো কিছু উদ্যোগ যাদেরকে সরাসরি মানুষ ডিজিটাল উপায়ে তাদের সহায়তা প্রদান করতে পারবে। এক দেশ যে আমরা প্রথম পর্যায়ে অ্যান্ড্রয়েড অ্যাপটা ডেভেলপ করেছিলাম, সেখানে আমরা খুবই সিম্পল কয়েকটা স্টেপে আমরা এখানে যাতে করে একজন মানুষ এখানে তার অনুদানটি প্রদান করতে পারে সেই ব্যবস্থা করেছি, যাতে করে এখানে খুব বেশি ধরনের জটিলতা বা অনেক বেশি প্রসেস ফলো করতে না হয়। তো প্রথমেই এক দেশ প্ল্যাটফর্মে গিয়ে একজন সিটিজেন সে তার পছন্দ মতো প্রতিষ্ঠানকে বেছে নিতে পারবে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, ইতিমধ্যে আমাদের এই প্ল্যাটফর্মে 8টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে যাদেরকে যে কোনো পর্যায়ের মানুষ অনুদান দিতে পারবে। তো এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রথমে একজন সিটিজেন্সকে যেটা করতে হবে যে ওই প্রতিষ্ঠানগুলোর উদ্যোগগুলোও আমরা এখানে আলাদা আলাদাভাবে দেখিয়েছি। যদি একজন সিটিজেন চায় সরাসরি প্রতিষ্ঠানকে জেনারেল অনুদান দিবে, সেটা হইতে পারে, সেটা প্রতিষ্ঠান তার মতো করে প্ল্যান করে খরচ করতে পারবে, অথবা ওই প্রতিষ্ঠান তার নির্দিষ্ট কোনো উদ্যোগে জনগণ সরাসরি এখানে অনুদান দিতে পারবে তার উদ্যোগকে স্পেসিফিক করে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, বিদ্যানন্দের এখানে তিনটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। ব্র্যাকের একটা 2 লক্ষ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান, ইসলামিক ফাউন্ডেশন। তো এরকম স্পেসিফিক উদ্যোগগুলোতে আসলে আমরা এখানে সহায়তা করতে পারবো। এবং যে উদ্যোগকে আমরা আসলে সহায়তা করতে চাই, সেখানে যদি একজন মানুষ অনুদান বাটনে ক্লিক করে, তাহলে সেইখানে আমরা তাকে অনুদানের লেখার কিছু অপশন দিয়েছি, সেই অপশনগুলো থেকে চুজ করতে পারবে, অথবা তার নিজের মতো করে সে অ্যামাউন্টটা সেখানে লিখতে পারবে এবং দেন তার পার্সোনাল কিছু ইনফরমেশন সেখানে তাকে দিতে হবে। তবে ইনফরমেশন গুলো কোনোটাই ম্যান্ডেটরি না, ফোন নাম্বার ছাড়া। ফোন নাম্বারটা এখানে ম্যান্ডেটরি করা হয়েছে যাতে করে যে কোনো প্রয়োজনে আসলে তার সাথে কমিউনিকেট করা যায়। তো এখানে সে তার বেসিক ইনফরমেশনটা ফিল আপ করে দেন সে যদি অনুদান বাটনে ক্লিক করে, তো এখানে সে চাইলে তার পরিচয়টা গোপন রেখেও পেমেন্ট করতে পারবে। তখন শুধু তার মোবাইল নাম্বার ধরে তাকে আইডেন্টিফাই করা হবে এবং অনুদান বাটনে ক্লিক করলে তাকে আমরা যেটা সরকারের আরো একটি প্ল্যাটফর্ম, পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম একপে, সেই একপে প্ল্যাটফর্মে মূলত এখানে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে বা এই ফ্যাসিলিটিটা প্রদান করছে এবং যেখানে একজন মানুষ বাংলাদেশে প্রচলিত যে কোনো ধরনের ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং যে ডিজিটাল ওয়ালেট সিস্টেমগুলো আছে বাংলাদেশে, এর যে কোনো একটা মাধ্যমে সে তার অনুদানটি সরাসরি অর্গানাইজেশনকে প্রদান করতে পারবে। এখানে শুধু দেশের ভিতরেই না, আমরা যেটা মানে দেখেছি বা আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে যে বিশেষ করে কার্ডের মাধ্যমে আমাদের দেশের বাইরে যারা বাংলাদেশের প্রবাসীরা আছেন কিংবা যে কেউ কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার কার্ডের মাধ্যমে অনুদান দিতে পারবেন। এবং এই অনুদান প্রক্রিয়াটি সম্পন্ন হলে প্রত্যেক গ্রাহককে একটা SMS এর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হবে। সেই সাথে এই প্ল্যাটফর্মে তার পেমেন্টটা রিসিপ্ট সংরক্ষণ করা হবে। এই প্ল্যাটফর্মে যারা রেজিস্টার্ড ইউজার হবে তারা তার প্রোফাইল থেকে তার সমস্ত অনুদানের রিসিপ্টগুলা সে দেখতে পারবে। আর যারা এই প্ল্যাটফর্মের রেজিস্টার্ড ক্লায়েন্ট না বা রেজিস্টার্ড ইউজার না, তারা ভবিষ্যতে তাদের এখানে এসে যদি কোনো প্রয়োজনে তার সে পেমেন্টের রিসিপ্টটা দেখার প্রয়োজন হয়, সে তার মোবাইল নাম্বারটা দিলে একটা ওটিপি জেনারেট হবে এবং সেই ওটিপি প্রদানের মাধ্যমে সে তার রিসিপ্টটা সে এখানে দেখতে পারবে, সে বা এটা সেভ করতে পারবে। তো অ্যান্ড্রয়েড অ্যাপের পরে আমরা একটি ওয়েব পেজও তৈরি করেছি, যেটা আজকে আমরা আসলে ফর্মাল লঞ্চিং করেছি। এর আগে আমরা টেস্ট কেস হিসাবে অ্যান্ড্রয়েড অ্যাপটা
দিয়েছিলাম দেখার জন্য যে আসলে মানুষ কিভাবে এর প্রতি রিয়াক্ট করে এবং প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে। তো টেস্ট রান হিসাবে আমরা প্রায় 1 সপ্তাহ একদেশ প্ল্যাটফর্মটা আমরা রান করেছি এবং তার পরবর্তী সময়ে আমরা একটা ওয়েব পেজও তৈরি করেছি, যে এখানে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করবে না তারা ওয়েব পেজের মাধ্যমেও তারা এই প্রতিষ্ঠানগুলোকে পেমেন্ট করতে পারবে। এবং অ্যান্ড্রয়েড অ্যাপে যেভাবে এই বিষয়টা দেখানো হয়েছে বা সাজানো হয়েছে, ওয়েব পেজেও ঠিক খুবই সহজে এবং সিম্পলিফাইড ওয়েতে এই অনুদানের প্রক্রিয়াটাকে সাজানো হয়েছে, যাতে করে একজন মানুষ খুব সহজে অনুদান দিতে পারে। এবং সেই সাথে ওয়েব পেজের মাধ্যমে যে সুবিধাটা হবে, আপনারা সবাই জানেন আমাদের সাথে এখানে ব্যাংকিং পার্টনার হিসাবে কাজ করছে ব্যাংক এশিয়া লিমিটেড। তো আমরা ব্যাংক এশিয়া লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের সাথেও কথা বলেছি। বিদেশ থেকে যারা অনুদান প্রদান করতে চায় দেশে, তারা কার্ডের বাইরেও আমরা সুইফটের মাধ্যমে অনুদান সংগ্রহ একটা ব্যবস্থা রাখছি এই প্ল্যাটফর্মে, যে কোনো আমাদের প্রবাসী বন্ধুরা বা ভাইয়েরা তারা চাইলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সুইফটের মাধ্যমে এই প্ল্যাটফর্মে অনুদান প্রদান করতে পারবে। এছাড়াও সরকারি প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা হয়েছি, আমাদের কোনো প্রবাসী ভাই বোন বা বন্ধু বা আমাদের যারা ওয়েল উইশার আছে, তারা চাইলে রেমিটেন্স আকারেও আমাদের এই প্ল্যাটফর্মে অনুদান প্রদান করতে পারবে। এবং এই প্ল্যাটফর্মে আমাদের ডিটেলস, এই রেমিটেন্স এবং সুইফটের মাধ্যমে কিভাবে অনুদান প্রদান করতে হবে সেই বিষয়গুলো দেয়া আছে। তো একজন মানুষ খুব সহজেই এই অনুদানের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে দেশের বাইরে থেকেও। তো এই জন্য ব্যাংক এশিয়াকে ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের এই প্রতিষ্ঠানে অলরেডি যুক্ত হয়েছেন, এবং ব্র্যান্ড ফোরাম তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, বাংলাদেশি স্কাউটস তারা আমাদেরকে সহযোগিতা করছেন। তো সকল প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার সংক্ষিপ্ত উপস্থাপনা আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ টুটুল, আপনাকে চমৎকার করে সংক্ষেপে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ইতিমধ্যেই আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে এবং জুমে কানেক্টেড আছেন, সাংবাদিক বন্ধুগণ এবং দেশে বিদেশে বাংলাদেশের যারা নাগরিক এবং প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেশে অথবা বিদেশে থেকে গ্রামে কিংবা শহরে যে কোনো জায়গা থেকে আপনারা এই মানবিক সহায়তাটা হাত বাড়াতে পারবেন। আপনাদের যার ঘরে বসেই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, বিদ্যানন্দ ফাউন্ডেশন কিংবা জাকাত ফাউন্ডেশন অথবা ব্র্যাক, আপনারা সেই সহযোগিতার হাতটা বাড়াতে পারবেন। আমি এবারে অনুরোধ করছি অ্যাক্সেস টু ইনফরমেশনের প্রজেক্ট ডিরেক্টর জনাব ডক্টর আব্দুল মান্নানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমির পলক, আইসি ডিভিশন, যার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য কাজ করছি, জনাব এনএম জিয়াউল আলম, সিনিয়র সচিব আইসি ডিভিশন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আবুল কালাম আজাদ, সভাপতি বাংলাদেশ স্কাউটস এবং সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, জনাব আনিস মাহমুদ, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, জনাব আনিব চৌধুরী, পলিসি অ্যাডভাইজার এটুআই, জনাব তরুল হাসান টুটুল, প্রোগ্রাম ম্যানেজার এটুআই, ব্র্যাক, বিদ্যানন্দ সাজদা ফাউন্ডেশন এর শীর্ষ আধিকারিক বৃন্দ, ব্যাংক এশিয়ার সম্মানিত শীর্ষ কর্মকর্তা, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী স্যার, আপনাকে গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আপনার গভীর প্রজ্ঞা সম্পন্ন নেতৃত্বের জন্য। আজকের যে আমরা এক দেশ আপনার হাতে উদ্বোধন করতে যাচ্ছি, আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য সাধারণ সংযোজন। মানবতার সেবায় যে কেউ এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান দিতে পারবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুরের জনাব নজিবুদ্দিন সাহেব। আমি নজিবুদ্দিন সাহেবকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তার বিশেষ অনুদানের জন্য, এবং তিনি তার এই অনুদানের মাধ্যমে আমাদের মাঝে বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবেন। সম্মানিত সুধী, যেহেতু ডিজিটাল বাংলাদেশের এই প্ল্যাটফর্ম আমাদের এক দেশ স্বচ্ছতা নিশ্চিত করবে, সেই জন্য আমি আশা করি যে সমাজসেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রেও নানা ক্ষেত্রেও এই আমাদের ক্রাউড ফান্ডিং অনবদ্য অবদান রাখবে বলে আমরা আশা করি। একটু আগে আমরা জনাব টুটুলের প্রেজেন্টেশন এটা দেখলাম। কাজেই নানান ক্ষেত্রেই আমাদের অনুদান নেওয়ার সুযোগ আছে। যারা পার্টনার হিসেবে আমাদের সাথে আছেন, আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই ব্যাংক এশিয়াকে তাদের কন্ট্রিবিউশনের জন্য। আমি সবাইকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা সর্বতভাবে চেষ্টা করব টেকনোলজি সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য, এবং মানবতার সেবায় যারা উৎসর্গীকৃত তারা এখানে অবদান রাখবেন, সবাইকে আমরা সহায়তা দিয়ে যাব।
আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল মান্নানকে। অত্যন্ত সংক্ষেপে আমাদের যে প্রযুক্তিগত সহায়তার যে আশ্বাস এবং অঙ্গীকার এটুআর পক্ষ থেকে করা হয়েছে তার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমি এবার অনুরোধ করছি এমন একজন ব্যক্তিকে যিনি আসলে সবসময় ম্যান অফ আইডিয়াস এবং সবসময় আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করেন, উপদেশ দেন, পরামর্শ দেন, এবং উনি সরকারের যখন যে জায়গায় ছিলেন উনি আসলে আন্তরিকভাবে নিজেকে উজাড় করে দিয়ে কাজ করেছেন, সেটা বিদ্যুৎ ক্ষেত্রে হোক, ইআরডিতে হোক, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে হোক, অথবা এসডিজি কোঅর্ডিনেটর হিসেবে হোক। এখনো উনি স্কাউটের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। বলা হয় যে জীবনে যে একবার স্কাউটে সদস্য হন তিনি সারাটা জীবনই আসলে স্কাউটিং করেন এবং স্কাউট সদা প্রস্তুত থাকেন। আমি অনুরোধ করছি বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট এবং প্রাক্তন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব আবুল কালাম আজাদকে তার বক্তব্য রাখার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনিও ছাত্র জীবনে স্কাউট ছিলেন। ওয়ান্স এ স্কাউট অলওয়েজ এ স্কাউট। আমরা আপনাকে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রোগ্রামে পেয়ে থাকি। আজকে যে মাইলস্টোনটি স্থাপিত হতে যাচ্ছে এটি বাংলাদেশের ইতিহাস একটা বড় মাইল ফলক। ক্রাউড ফান্ডিং, পৃথিবীর উন্নত দেশগুলো এই ক্রাউড ফান্ডিং এ কাজকর্ম করছে। খুব সহজ কথায় যেটি আমাদের মন্ত্রী মহোদয় কবিতা দিয়ে বলেছেন যে এই যে ছোট ছোট বিন্দু বালুকণা, বিন্দু বিন্দু জল, এটা দিয়েই কিন্তু মানে বড় একটা কাজকর্ম করা। মূলত ক্রাউড ফান্ডিং এর যাত্রা শুরু হয়েছিল ইনভেস্টমেন্ট নিয়ে। মূলত ক্রাউড ফান্ডিং এর যাত্রা শুরু হয়েছিল ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে, যাতে করে কেউ যদি প্রথম একটা উদ্যোগ নেয়, এই উদ্যোগের জন্য যে তহবিল প্রয়োজন, এই তহবিল কিন্তু প্রচলিত ব্যাংক মাধ্যম থেকে এটা পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই। তখন এইটি যখন এই সামাজিক মাধ্যমে আইডিয়া গুলো দেওয়া হয়, এই কাজে ইনভেস্ট করলে কি লাভ হবে, দেশের কি লাভ হবে, সমাজের কি লাভ হবে, এবং যিনি ইনভেস্ট করছেন তার কি লাভ হবে। দেখা গেছে এ পর্যন্ত আপনারা যদি ক্রাউড ফান্ডিং এর ওয়েবে সার্চ দেন, অধিকাংশ ক্ষেত্রে যে পরিমাণ টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা সেখানে সংগ্রহ হয়েছে। আমরাও বাংলাদেশে ক্রাউড ফান্ডিং করে ইনভেস্টমেন্টের চেষ্টা করছিলাম, নানাবিধ ভাবে হয়ে ওঠে নাই। কিন্তু এই করোনার সুযোগে এটুআই এবং মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে আইসিটি বিভাগ যে কাজটি এগিয়ে নিল, এটি প্রকৃত অর্থে একটা বড় মাইল ফলক। আজকে আমরা সারা পৃথিবীতে বাংলাদেশি অথবা অন্য যে কারো সহযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে 5 কোটি লোককে সহযোগিতা দিচ্ছেন, তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে কেউ তার ক্ষুদ্র সামর্থ্যটুকুও দিতে পারবে। আমরা আজকে যেমন এখানে জিনাইগাতির আমাদের একজন বন্ধুকে পেয়েছি, যিনি তার ক্ষুদ্র সঞ্চয়টা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন, যাতে করে তিনি সারা দেশের মানুষের জন্য এটা ব্যয় করতে পারেন। এই যে ছোট ছোট উদ্যোগ, এই ছোট ছোট উদ্যোগকে সমন্বিত করে বড় একটা কাজ করা, মাননীয় প্রধানমন্ত্রী ফাইনালি কি করলেন, কালকেই 50 লক্ষ পরিবার, 50 লক্ষ ব্যক্তিকে দিয়েছেন, মানে এখানে যদি 5 দিয়ে গুণ দেন 2.5 কোটি পরিবার কালকেই কভার করেছেন তিনি। তো এই যে ছোট একটা অনুদান বড় একটা পরিসরকে কভার করতে পারে এবং মানুষকে সাহস যোগাতে পারে, তার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই ক্রাউড ফান্ডিং। আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এইটি যে প্রতিষ্ঠানগুলো আজকে আমরা এখানে রেজিস্টার্ড করেছি, বিশ্বাস করি আমরা এটার সঙ্গে হয়তো আরো বাড়াতে পারবো। এটুআই সেই উদ্যোগটি নিবে হয়তো, যাতে করে সুনাম অর্জনকারী প্রকৃত অর্থেই যারা আগে থেকে ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো, তাদেরকে এই প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে। খুবই চমৎকার উদ্যোগ হয়েছে। আমি বিশ্বাস করি এই দিয়ে মানুষের মধ্যে বিশ্বাসটা জন্মাবে যে আমরা মূলত যে উদ্দেশ্যে ক্রাউড ফান্ডিং পরবর্তীতে করব, ইনভেস্টমেন্ট, ছোট ছোট প্রকল্প প্লেস করে আমরা এই এক পে এবং যে প্ল্যাটফর্মটি আজকে তৈরি হলো এক দেশ, তার মাধ্যমে আমরা এই ভালো কাজটি করতে পারবো। আমার একটি ছোট্ট অনুদান প্রত্যন্ত অঞ্চলের যে কোনো পরিবারের ঘরে পৌঁছে তাকে সহায়তা দেবে, এই করোনার সময়ে তাকে সামনে চলার শক্তি সাহস যোগাবে। এটুআই, এশিয়াম ব্যাংক, এশিয়াম সহ যে প্রতিষ্ঠানগুলো আজকে এখানে পার্টিসিপেট করছে, প্রত্যেকেই আন্তরিকভাবে এখানে চেষ্টা করেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে সেবা পেতে পারে এবং সারা পৃথিবী থেকে, সারা দেশ থেকে বিভিন্ন মানুষের সেবার যে অর্থটি সেটিকে সমন্বিত করতে পারে। আমাদের প্রত্যেকেরই কমিটমেন্ট হচ্ছে যে আমরা
এই আবারও ৭১-এর চেতনা নিয়ে দাঁড়াবো। বাংলাদেশের এই দুর্যোগের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাধারণ মানুষকে ডাক দিয়েছেন, এই ডাকটা আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই, যাতে করে তিনি তার ক্ষুদ্র অনুদানটি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অথবা এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সরাসরি যে কোনো প্রতিষ্ঠানকে দিতে পারেন। এই উদ্যোগের জন্য আমি মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি বিভাগের সকল কর্মকর্তা, A2I এর যত কর্মকর্তা কর্মী আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা বড় মাইল ফলক আজকে স্থাপিত হলো। আমি বিশ্বাস করি এই দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির সামনে এগিয়ে যাবে দ্রুত। 2041 উন্নত দেশ এবং 2100 সালের ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবে বাংলাদেশ। আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আজাদ ভাই। আপনি সবসময় এই ক্রাউড ফান্ডিং এর একজন প্রমোটার এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং প্রতিনিয়ত আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এর জন্য ধন্যবাদ এবং কথা জানাচ্ছি। এবং যে স্কাউট সম্ভবত 20 লক্ষাধিক সংখ্যায় সদস্য আছে সারা বাংলাদেশে, তারা প্রত্যেকেই আমাদের এই এক দেশ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মটিকে আরো জনপ্রিয় করা এবং সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবে এই প্রত্যাশা রাখছি। আমি এবার অনুরোধ করছি ইসলামী ফাউন্ডেশনের ডিজি জনাব আনিস মাহমুদকে তার বক্তব্য রাখার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগ স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ স্কাউটস এর সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ স্যার, শ্রদ্ধেয় সিনিয়র সচিব জনাব NMG আলম স্যার, আমার অন্য সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন অনেকগুলো কাজ করে থাকে, তার অন্যতম একটি অঙ্গ হচ্ছে জাকাত আদায় করা। 1982 সালের একটি অধ্যাদেশ বলে এই জাকাত ফান্ডটি প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই ফান্ডটি বাংলাদেশের তুলনায় খুবই কম। বছরে মাত্র 5 কোটি থেকে 6 কোটি টাকার মধ্যে কিন্তু আদায়টা সীমিত থাকে। এই সীমিত আদায় থেকেই জনগণের কল্যাণে, বিশেষ করে মুসলিম অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। তো এই আদায়টাকে বাড়ানোর জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলাম। আজকে মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে যে এই প্ল্যাটফর্মটি গঠিত হলো, এক দেশ প্ল্যাটফর্ম, আমি আশা করি যে জাকাত ফান্ডের অর্থ আদায় এবং অর্থ বিতরণের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হবে। এই মাত্রার মাধ্যমে আমরা অনেক বেশি যাদের কাছে এই মেসেজটা আমরা পৌঁছাতে পারিনি, সেই মেসেজটা সর্বসাধারণের কাছে পৌঁছাতে পারবো, যাতে এই ফান্ডটি আরো এনরিচ হয়, এই ফান্ডটি আরো বড় হয়। এই ফান্ডের মাধ্যমে দুস্থ মানুষ, বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যারা সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছে, তাদের সেবা আমরা বেশি করে কাজ করতে পারবো। মানুষের প্রত্যেকের উপর কিন্তু জাকাত আদায় করাটা ফরজ, যার নেশাব পরিমাণ আর্থিক সামর্থ্যতা আছে। কিন্তু এটি যে সরকারি জাকাত ফান্ডে দিলে এটি যে নিরাপদ, এটি যে আরো ভালোভাবে ব্যয় করা হয়, এই মেসেজটা হয়তো বাংলাদেশের মানুষ সেভাবে জানে না। এই এক দেশ প্ল্যাটফর্মের মানুষ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ জনগণের কাছে কিন্তু এই মেসেজটা আরো ভালো করে পৌঁছাতে পারবো, যার মাধ্যমে মানুষ এই ফান্ডে জাকাত আদায়ের ব্যাপারে আরো বেশি আগ্রহী বলে আমার বিশ্বাস। আমি উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে, এবং আরো যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই কার্যক্রমে সর্বতোভাবে সকলে অংশগ্রহণ করার মাধ্যমে এটাকে আরো এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আনিস মাহমুদ। আমরা সকলেই জানি যে ইসলামের যে 5টি স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ এবং জাকাত, তো এই রমজান মাসে কিন্তু আমাদের নামাজ, রোজা এবং জাকাত এই 3টি ফরজ আদায়ের একটা সুযোগ মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং যেটি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় বলেছেন যে আমরা আমাদের যার যার উপরে জাকাত ফরজ হয়েছে আমরা সকলেই সেই জাকাতটা আদায় করব, এবং ইসলামিক ফাউন্ডেশনের যে জাকাতের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে সেটাকে যুক্ত করার জন্য আমরা এক দেশ প্ল্যাটফর্মটা কি ব্যবহার করছি। ফলে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই দেশের সংকটকালীন অবস্থায় আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, যাদের প্রতি জাকাত খরচ হয়েছে আপনারা জাকাতটা আপনারা যার যার মতো করে দেবেন, এবং আপনাদের অনুরোধ করছি যে আপনারা এক দেশ প্ল্যাটফর্মেও আপনারা জাকাত খুব সহজেই কিন্তু পৌঁছে দিতে পারবেন, এবং স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে সেই জাকাতের অর্থটি পৌঁছে দেওয়া হবে যার প্রয়োজন তার কাছে। আমি এবার অনুরোধ করছি বিশ্বের অন্যতম সেরা এবং বৃহৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশের গর্ব, ব্র্যাক প্রতিষ্ঠানের সিইও জনাব আসিফ সালেহকে তার বক্তব্য রাখার জন্য। অনেক ধন্যবাদ পলক ভাই। মাননীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আজকে
উপস্থিত সুধীবৃন্দ, আবুল কালাম আজাদ স্যার, মাননীয় সিনিয়র সচিব মহোদয়, এবং আজকে অন্যান্য সংগঠনের যারা সিইও আছেন আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে স্বাগত এবং সাংবাদিক বন্ধুদেরও আন্তরিক স্বাগত। আমাদের আজকের যে ইভেন্টটি হয়েছে এটা আসলে আমার কাছে অনেকভাবে সিগনিফিকেন্ট মনে হয়। মানে প্রথমেই বলি যে আমরা আজকে অলরেডি বলা হয়েছে জিনিসটা, যেটা হচ্ছে আমরা একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই ক্রান্তি লগ্ন কোনো স্বল্প সময়ের জন্য নয়, এটা আগামী একটা বড় লম্বা সময়ের জন্য আমাদেরকে পার করতে হবে। এবং এই সময়টা আমরা প্রতিদিনই নানা রকমের খবর পাচ্ছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব একদিকে যেরকম করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন, আমাদের ব্র্যাকের পরিবারের গতকালকে আমরা আমাদের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফতাবউদ্দিন আহমেদকে হারিয়েছি গতকালকে এই কোভিড-19-এ। তো এরকম খবর প্রতিদিনই এসে আমাদেরকে অনেক মন খারাপ করিয়ে দিচ্ছে এবং ভবিষ্যৎকে নিয়ে উদ্বিগ্ন করছে। এটা যেরকম একদিক দিয়ে সত্যি, পাশাপাশি কিছু কিছু খুব পজিটিভ দিকও দেখছি আমরা। আমি আজকে ওই মন খারাপের দিকে না যে একটু পজিটিভ দিকগুলোর কথা একটু বলি। একটা জিনিস যেটা আমরা দেখছি যে অসংখ্য ধরনের পার্টনারশিপ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং সবাই এই যে একটা জাতীয় দুর্যোগে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ার যে একটা মনোস্পৃহা, সেটা থেকে ছোট বড় বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে, সরকারের সাথে, প্রাইভেট সেক্টরের সাথে, সোশ্যাল সেক্টরের, ছোট অর্গানাইজেশনের সাথে বড় অর্গানাইজেশনের একটা নানা রকমের বহুমুখী পার্টনারশিপ তৈরি হচ্ছে। এটা একটা খুবই পজিটিভ একটা দিক, এবং তারই একটা প্রকাশ আমরা আজকে দেখছি। এটা নিয়ে আরো একটু বলছি। তবে 2 নম্বর জিনিস হচ্ছে যে বাংলাদেশে আমরা একটা সময় মনে করতাম যে স্বেচ্ছাসেবী সংস্কৃতি বা ভলান্টারি অ্যাক্টিভিজম, সেটার যুগ পার হয়ে গেছে। সেটা নিয়ে আর আজকের তরুণরা কাজ করতে চায় না ভলান্টারি লেভেলে। সেটার কিন্তু একটা বড় প্রত্যাবর্তন দেখছি আমরা। বাংলাদেশ স্কাউটের যে ধর্ম বা যে স্পিরিট, সেই ভলান্টারি স্পিরিটটা এখন বিভিন্ন ছোট বড় অনেক সামাজিক সংগঠন সারা বাংলাদেশে প্রচন্ড কাজ করছে, তরুণদের সংগঠনগুলো। সেটা একটা অদ্ভুত একটা পজিটিভ দিক, এবং অনেক সেই 71-এর চেতনায় বোধহয় মনে করিয়ে দেয়। 3 নম্বর জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাইজেশনের ত্বরান্নতি, এবং এটা একটা এত ফাস্ট ট্র্যাক গতিতে হচ্ছে যেটা কিনা কয়েক মাস আগেও চিন্তা করা যেত না। যেহেতু এই ভাইরাসের নেচারটা যেরকম, এখানে সামাজিক দূরত্ব একটা বড় ব্যাপার, সেক্ষেত্রে একটা বড় এক্সাম্পল হচ্ছে যে আমরা কিভাবে আমাদের বিভিন্ন সার্ভিসে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক বা অর্থ বরাদ্দই হোক, আমরা কিভাবে এটা দ্রুত মানুষের কাছে নিরাপদে পৌঁছে দিতে পারি। সেক্ষেত্রে ডিজিটাইজেশন একটা বড় রোল প্লে করছে, এবং এখানে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং A2I প্রকল্প একটা বড় লিডারশিপ দিচ্ছে, এবং সেটা আমাদের আগামীতে অনেক একটা বড় সুযোগ তৈরি করবে। এবং গতকালকের যে ক্যাশলেস ট্রান্সফারের যে একটা উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী শুরু করলেন, সেটা কিন্তু এটা আমরা খুবই পজিটিভলি দেখছি, এবং আমরা ব্র্যাকের মাধ্যমে এটা দেখেছি যে এটা অনেক লার্নিং আছে এবং এটা খুব দ্রুত করা সম্ভব হচ্ছে। আমাদের এখন এই জিনিসগুলো, যে ভিত্তিগুলো যে তৈরি হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে, এটাকে আরো বিস্তারিত করতে হবে আগামী দিনগুলোতে, কারণ এই সংগ্রাম দীর্ঘস্থায়ী, এবং এটার জন্য প্রয়োজন হবে অর্থায়ন। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদেরও ব্র্যাকের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা আছে। আমরা সরকারের সাথে স্বাস্থ্য খাতে যেরকম কাজ করছি, যে আপনার স্যাম্পল কালেকশন থেকে শুরু করে কোয়ারেন্টাইন সেন্টার দেয়া, বা তো এরকম বিভিন্ন আমাদের ডাক্তাররা কাজ করছেন স্বাস্থ্য বাতায়নে, তো এরকম বিভিন্ন সেক্টরে যেরকম কাজ হচ্ছে, এরকম আগামী দিনগুলোতেও কাজ এবং প্রকল্পের ধরনগুলো কিন্তু পাল্টাবে। আস্তে আস্তে আমরা যেরকম এখন জরুরি সাহায্য দিচ্ছি, কিছুদিন পর থেকে এটা যাবে ছোট ছোট বিজনেসকে সাহায্য করতে, তাদেরকে আবার এই নিজের পায়ে দাঁড়ানো, সেই রিকভারি জায়গা থেকে কাজ করতে হবে। তা আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, যেহেতু এই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এখানে ক্রাউড ফান্ডিং এর যেটা আজাদ স্যার বলেছেন, একটা বড় দিক হচ্ছে যে এখানে ইনভেস্টর বা ডোনারের সাথে প্রান্তিক মানুষ যার কোনো ফান্ডিং নেই, তার একটা কানেকশনের সূত্র তৈরি করে দেওয়া। সেটা আমরা ব্র্যাকের মাধ্যমে ইন্টারেস্টিং প্রজেক্ট
যেগুলোর খুব ফান্ডিং দরকার, এবং সেটার মাধ্যমে ইনভেস্টর এবং ডোনারের একটা কানেকশন তৈরি করে এই পুরো ইউজার এক্সপেরিয়েন্সটা তৈরি করতে চাই। আপনারা অনেকে জেনে থাকবেন যে কিছুদিন আগে ইউকেতে এক 99 বছর বয়স্ক এক ফর্মার আর্মির একজন ক্যাপ্টেন, উনি বলেছিলেন যে উনি তার 100তম জন্মদিনে তার বাগানে 100টা ল্যাব দেবেন, এবং তার জন্য তিনি 1000 পাউন্ড রেজ করতে চান আর তাদের ন্যাশনাল NHS এর জন্য, যে ন্যাশনাল যে হেলথ কেয়ার সার্ভিস, তার জন্য। তার 3 সপ্তাহ পরে উনি 1000 পাউন্ড না, উনি রেজ করেছিলেন 32 মিলিয়ন পাউন্ড, এবং সারা ইংল্যান্ড থেকে। এবং সেটাই হচ্ছে ক্রাউড ফান্ডিং এর পাওয়ার। মানে এই যে মানুষকে যদি উদ্বুদ্ধ করা যায়, তাহলে মানুষকে যদি কানেক্ট করা যায় একটা ইস্যুর সাথে, তাহলে এখানে অনেক বড় বড় অর্থায়ন সম্ভব। আমরা এই একটা দুর্যোগ যেখানে আসছি, যেখানে আমরা জানি যে শুধু সরকারের অর্থায়নে বা বৈদেশিক অর্থায়ন সেটাও শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, সেখানে আমাদের সবাইকে একসাথে আসতে হবে। এবং সেক্ষেত্রে সেটা যত ছোট সাহায্যই হোক বা বড় সাহায্য হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমরা দেখছি আমাদের ডাকছে আমার প্ল্যাটফর্ম, আমরা একটা ডাকছে আমার দেশ, একটা প্ল্যাটফর্ম আমরা গ্রামীণ ফোনের সাথে শুরু করেছি। সেখানে বড় ডোনেশন যেরকম আসছে কয়েক লাখ টাকা, সেখানে তারপরে বিকাশ দিয়েও মানুষ 30 টাকা ডোনেশনও দিচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে এটাও খুব ইম্পর্টেন্ট, যে মানে একজন মানুষ যদি 30 টাকা বা 10 টাকাও ডোনেট করতে পারেন, বাই স্পিরিট এটার সঙ্গে একসঙ্গে যুক্ত হচ্ছেন। এবং সেটাই আমার কাছে মনে হয় যে এই ক্রাউড ফান্ডিং এর সবচেয়ে বড় শক্তি। এবং এটাকে বাস্তবায়িত করার জন্য আমি আবারও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে, এবং পার্টিকুলারলি A2I প্রকল্পে যারা কাজ করেছেন সবাইকে। এবং আশা করি এটাকে আমরা আরো ব্যাপক বড় পর্যায়ে নিয়ে গিয়ে আমরা এটাকে অনেক বিস্তৃত করতে পারবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আসিফ ভাই। ব্র্যাক অনেক ভালো কাজ করছে, এবং আমরা বলেছি যে আমরা পাবলিক, প্রাইভেট, পিপলস অ্যান্ড মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতেই এই দুর্যোগটা মোকাবেলা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি তার দূরদর্শিতা দিয়ে এই দুর্যোগ মোকাবেলা করছেন, এবং উনি এই দুর্যোগ মোকাবেলার জন্য বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, দেশের সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। আসলে দান করার জন্য কিন্তু সম্পদের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানসিকতা। যদি অনেকের অনেক সম্পদ আছে আমরা জানি, কিন্তু সেই সম্পদশালী বিত্তশালীরা অনেকেই কিন্তু এখন আর্তমানবতার সেবায় আসলে সেভাবে এগিয়ে আসছেন না। কিন্তু আবার আমরা দেখেছি যে শেরপুরের সেই ঝিনাইগাতির একজন ক্ষুদ্র ভিক্ষুক, সে তার সারা জীবনের জমানো যে 10,000 টাকা, সে একবারও কিন্তু চিন্তা করেনি যে তার সারা জীবনের এই জমানো টাকাটা যদি সে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দেন, তাহলে সে পরের দিন কিভাবে চলবে। সে আর্তমানবতার সেবায় তার যেই দান করার মানসিকতা, সেটি তাকে দান করতে উৎসাহিত করেছে। সম্পদের সীমাবদ্ধতা কখনো কিন্তু দানকে মানে বাধাগ্রস্ত করতে পারে না। আর সেই অনন্য সাধারণ মানবিক যে দৃষ্টান্তটি তৈরি করেছেন শেরপুরের ঝিনাইগাতি গ্রামের নজিমউদ্দিন, আমি এবারে তাকে অনুরোধ করছি আমাদের এই ভার্চুয়াল কনফারেন্সে যোগদান করার জন্য। আশা করছি যে নজিমউদ্দিন ভাই, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশের 17 কোটি মানুষ, সারা বিশ্বের যারাই জেনেছেন আপনার এই অনন্য সাধারণ দৃষ্টান্তের কথা, তারা সবাই প্রশংসা করেছেন। এবং আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করে বলেছেন যে নজিমউদ্দিন একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে, নজিমউদ্দিন ভাইয়ের এই দানটি হয়তো আরো লক্ষ লক্ষ মানুষকে দান করতে আরো উৎসাহিত, অনুপ্রাণিত করবে। আমরা এবারে যুক্ত করছি শেরপুর জেলার ঝিনাইগাতির নজিমউদ্দিন, যিনি তার সারা জীবনের সঞ্চয় কৃত 10,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলেন। সেই অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপনকারী নজিমউদ্দিন ভাইকে আমাদের সাথে তার বক্তব্যটা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমি 10 বছর ধরে ভিক্ষা করে তারপরে খাইয়ে টাইয়ে 10,000 টাকা দানা করছিলাম। 2-3 বছরে 10,000 টাকা দানা করছি, কইরে হাইরে দেশের মধ্যে নাগলো করোনায় ইদেহি মানুষ উদেহি যায় না, কেউ কাম কাজ করা হয় না, দেশের মধ্যে অভাব। এই অভাবের জন্য তখনকে আমি করলাম যে আমার যে ফহির মানুষ, আমি খাইয়া যে আমার কটা টাকা বেশি হয়েছে, 1 কেজি দিছি, যে টাকা কটা আমি আর কি করি, তাহলে 10-এর দিয়ে গিয়ে 10-এ খাইয়ে বাঁচুক। তা আমি এখানকার কোন কাজ করলাম,
ইয়ানো সাহেবের আমি এলাকা যাবার সারবে না, আমি ফহি মানুষ, কি করবো আমি করলাম বলে আমার গ্রামের একটা নম্বর মুকুল নম্বর আর মহিলা ভাইস চেয়ারম্যান নতিফা, এগুলো দুইজনের নিয়ে আমি ইয়ানো সাহেবের হাতে টাকা করে আমি গুনে দিলাম যে আপনি দোষের দিয়ে হেলান গে, দোষে খাইয়ে লাগে আমার তো এই কটা ডাইন হয়েছে খাইয়ে দেয়, বিক্রি করে খাইয়ে ডাইন হয়েছে, তাহলে আমার তো এখানকার চলতি আছে, আমি আপনার 10 জনের দিয়ে হেলার জন্য আমি ইয়ানো সাহেবের দিয়ে আইছি। এই যে আইছি এখন আমি মনে করেন যে বিক্ষোভ হইয়া যা বেশি হয়েছে দিছি, আপনার করে 10 ভাই কাছে আমার এই অনুরোধ, আমার এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙ্গুর বাংলাদেশ গরিব মানুষ খুব অভাব করোনায় আপনারা কিছু পাই দিবেন, আমার প্রধানমন্ত্রী এই আমার অনুরোধ, আর কিছু বই না ভাই, আমি এই পরিমাণে হ্যাঁ আপনারা যা কিছু দেন আমার প্রধানমন্ত্রী দিবেন, আমার দেশের মধ্যে দিব, আমিও দিচ্ছি আপনারাও দিবেন, দোয়া করে আল্লাহর কাছে কই আল্লাহ যেন আপনার বাসায় আহে, আল্লাহ দীর্ঘ হায়াত দেখ, আল্লাহর কাছে কই আমি ফহি মানুষ, আমার 85 বছর বয়স হচ্ছে, 82 আছে বছর রয়েছে, 58 বছর 82, আমি 82 দিয়ে নাকি আমি অনেক মানুষ 50 এই 70 দিয়ে হেলেছে, আমার 82 বছর বয়স হচ্ছে, আমি মরি যাবো, আপনাদেরও 10 কয়ে যাই, আমিও দিছি আপনারাও কিছু দিবেন, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান মানুষের আঙুর দেশে বিলাস হয় অভাবের দেশ আঙুরে, স্যার এটাই হলে আমার অনুরোধ আল্লাহর কাছে, ওই আপনার দোয়া করি আল্লাহ যেন আপনার দীর্ঘ হাত দেয়, আমরা যেন আল্লাহর কাছে কই আজতি করবার দেয়, আপনাদের কাছে আমার এই অনুরোধ রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনলাম শেরপুরের নজিমুদ্দিনের কথা এবং তার আবেদন। আসলে তিনি একজন সহজ সরল একজন প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য হয়ে উনি ওনার জীবনের গুছানো সম্পদ পুরোটাই উনি দান করে দিয়েছেন এবং উনি আহ্বান করেছেন যে আমাদের যার যা কিছু আছে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী দান করার জন্য, এবং একদেশ প্ল্যাটফর্ম সেই সুযোগটাই তৈরি করে দিয়েছে যেন বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সহ বিদ্যানন্দ ফাউন্ডেশন, ব্র্যাক, সিআরপি, ইসলামিক ফাউন্ডেশন এবং অন্যান্য যেগুলো সমাজের সেবামূলক প্রতিষ্ঠান আছে তাদেরকে সেই দানের টাকাটা পৌঁছে দেওয়ার জন্য, এবং সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন দেশের যারা প্রয়োজন আছে তাদের কাছে যেন এই অর্থটা পৌঁছে যায়। তো আসলে সম্পদ করলে কখনো মানে সেই সম্পদটা নিজের জন্য নয়, সবার জন্য, এবং দান করলে সম্পদ কখনো কমে না। আমরা এবারে আমাদের সাথে যুক্ত আছেন যিনি ইতিমধ্যেই তার অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস। আমি অনুরোধ করছি যে কিশোর কুমার দাস, ফাউন্ডার চেয়ারম্যান বিদ্যানন্দ ফাউন্ডেশন, তাকে কিছু বলার জন্য। কৃতজ্ঞতা পলক ভাই, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে ক্রাউড ফান্ডিং এর মধ্যে যেটা দেখি সেটা স্বপ্ন দেখি। কেমন সেটা হচ্ছে স্বপ্ন মোটামুটি আমরা সবাই দেখি, কিন্তু ওইটা বাস্তবায়নের জন্য যেভাবে সবচেয়ে বড় যে বাধাটা আছে ফাইন্যান্সিয়াল। একটা সময় ছিল যখন আমরা চ্যারিটি বলতে কি বুঝতাম, সেটা হচ্ছে বড় বড় ডোনার প্রতিষ্ঠানের কাছে যাওয়া, যারা হত্যাকর্তা থাকে তাদের পিছিয়ে যাওয়া, কিভাবে আমরা অনুদান কালেক্ট করতে পারি। এখন কিন্তু ওই জিনিসটা আর তেমন কাজ করে না। ভলান্টিয়ার অর্গানাইজেশন যেটা করতেছে, তারা যার যার জায়গা থেকে যেভাবে ইচ্ছা সেভাবে নামতেছে, আর মানুষজন যদি তাদের পছন্দ করে তারা ভলান্টারিলি টাকাটা দিচ্ছে, যেটা আমরাও করি। বিদ্যানন্দ থেকে আমরা সাধারণত করি, আমরা কাজটা করি। এখন দেখা যায় প্রতি সপ্তাহে আমরা প্রায় 2 কোটি টাকার মতো অনুদান পাই এবং বিতরণ করি। এটা ফুললি ডোনেটেড বাই ইন্ডিভিজুয়াল, কেউ 5 টাকা, কেউ আবার 5 লাখ টাকা এইভাবেই দিচ্ছে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে ক্রাউডফান্ডের মেইন যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে স্বপ্ন। এক নাম্বার হচ্ছে স্বপ্ন দেখতে আর ভয়টা থাকে না। আর আমার স্বপ্ন যে অনেকগুলো মানুষের স্বপ্নের সাথে ম্যাচ করে, এটা ক্রাউড ফান্ডিং থেকে বোঝা যায়। আবার আরেকটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেকের অনেক অপূর্ণ স্বপ্ন যেটা থাকে সেটাই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে খুঁজে দেখে এই স্বপ্নটা কারোর সাথে মিলে কিনা, তখন সে কিন্তু ওখানেই দান করে। সো আবারও বলি, আমি ক্রাউড ফান্ডিং বলতে শুধু টাকা বুঝি না, ক্রাউড ফান্ডিং মধ্যে আমার কাছে অনেকটা ইটস লাইক এ ড্রিম। একই সাথে আরেকটা যে জিনিসটা হয়, বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্ট যে এই যে প্ল্যাটফর্মটা যে প্ল্যাটফর্মটা করছে, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল পাশাপাশি আরেকটা যে প্রত্যয়ন পত্রটা দিচ্ছে,
সেটা আনবিলিভেবল। যেমন এখানে বিদ্যানন্দ আছে, এটা বিদ্যানন্দের জন্য একটা গর্ব, কারণ গভর্নমেন্ট আলটিমেটলি যেটা ট্রাস্ট তৈরি করে দিচ্ছে, এটা একটা জিনিস। সো আমি যেটা মনে করি এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের জন্য একটা ভালো অপরচুনিটি। আমরা যেসব প্রতিষ্ঠান এখানে কাজ করতেছি আমরা এটার বিশ্বাসযোগ্যতা মেনটেন করব, এটা জানি। আমি আমার বক্তব্য শেষ করছি, কৃতজ্ঞতা। জি, অনেক ধন্যবাদ কিশোরদা, আপনি অনেক ভালো কাজ করছেন এবং সারা দেশের মানুষের দোয়া, সমর্থন এবং শুভকামনা আছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের জন্য, এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের যারা ভলেন্টিয়াররা আছে সারা দেশে। আমি বলবো যে যারা ডোনার আছেন এবং যারা ভলেন্টিয়ার আছেন এবং তার সাথে সহযোগিতা করছেন সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী এবং সাংবাদিক বন্ধুগণ, প্রত্যেকেই, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবারে অনুরোধ করছি সাজিদা ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব জাহিদা ফিজা কবিরকে তার বক্তব্য রাখার জন্য। শুভেচ্ছা, অভিনন্দন এরকম একটি সময় উপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। পলক ভাই, আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন, যেটা আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি উদ্যোগ, সাইকোলজিক্যাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিক, সেটারও আপনি শুভ উদ্বোধন করেছিলেন। একটু আপনাকে জাস্ট মনে করিয়ে দিতে চাই। আর একটু সাজিদা ফাউন্ডেশন সম্বন্ধে একটু বলতে চাই যে সাজিদা ফাউন্ডেশন আসলে শুরুই হয়েছিল এই ধরনের একটা মানবিকতার জায়গা থেকে। তো সাজিদা ফাউন্ডেশনের আসল মেন যে বিশেষত্ব, রেনাটা লিমিটেড যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার 51% লভ্যাংশ হচ্ছে সাজিদা ফাউন্ডেশন ওন করে। তো এই একটি কর্পোরেট প্রতিষ্ঠানের 51% কিন্তু মানবিক কাজে ব্যয় হয়। সো সেই ধরনের উদ্যোগের সাথে এই ক্রাউড ফান্ডিং জাতীয় উদ্যোগের খুব একটা মিল আছে। আর আমাদের যে ফাউন্ডার ছিলেন সৈয়দ হুমায়ুন কবির, উনি ব্র্যাকের 20 বছর চেয়ারম্যান ছিলেন এবং স্যার ফাজলে হাসান আবেদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনারা দুইজন একসাথে মিলে অনেক ধরনের স্বপ্ন দেখেছিলেন। সেইখানে ব্র্যাকের জায়গা থেকে ব্র্যাক বিশাল একটি সংস্থা, সাজিদা ফাউন্ডেশন একটি ক্ষুদ্র উদ্যোগ থেকে আজকে একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু এই সরকারের তরফ থেকে এই স্বীকৃতিটা, এটা আমাদের কাছে খুবই একটা বড় ব্যাপার। আমি বলবো যে সরকার আমাদেরকে একটা স্বীকৃতি দিল যে এবং আমি আশা করি যে স্বচ্ছ, মানবিক এবং জবাবদিহিতামূলক অর্গানাইজেশন গুলোই এই প্ল্যাটফর্মের সদস্য হবেন এবং ওনাদের এই যে জবাবদিহিতার জায়গা, আমি যার কাছ থেকে 1 টাকা নেই বা যার কাছ থেকে আমি 100 কোটি টাকা নেই, আমার জবাবদিহিতার জায়গাটা কিন্তু একদমই একই, এবং সেই জবাবদিহিতাটা এবং সেই সম্মানটা যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে রাখতে পারি। আর এখনকার পরিস্থিতির কথা যদি একটু বলি, যে আসলে সাজিদা ফাউন্ডেশন এবং রেনাটা যৌথভাবেই যখন এই করোনার সংক্রমণ শুরু হলো, তখন মনে হলো যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে একসাথে একই কাতারে দাঁড়াতেই হবে এবং আমাদেরকে কিছু করতেই হবে। তখন কিন্তু আমরা একসাথে মিলে প্রথমেই সাজিদা ফাউন্ডেশন সম্ভবত মানে প্রথম অর্গানাইজেশন যে তার হাসপাতালটাকে আসলে কোভিড চিকিৎসার জন্য একদম ডেডিকেটেড করে দিয়েছিল, যেখানে আমরা দেখি এখনো আমাদের এই জায়গায় অনেক কাজ করার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদেরকে আপনারা সহায়তা করবেন এবং আমাদেরকে পথ দেখাবেন এবং আমরা একসাথে কাজ করব, কারণ এই সময় আমাদেরকে এক হতেই হবে। বড় সংস্থা হোক, ছোট সংস্থা হোক, আমাদের একসাথে কাজ করতেই হবে। কারণ এই যে আমরা একটা ক্রান্তিকাল দিয়ে যাচ্ছি, সেটা শুধু এখনকার জন্য না, এইটার ভোগান্তি আমাদের বেশ একটা লম্বা সময় ধরে আমাদের পোহাতে হবে এবং এই যুদ্ধে আমাদেরকে একসাথেই জয়ী হতে হবে। কিন্তু আমার বিশ্বাস, আমরা যদি আমাদের এনজিও যখন প্রতিষ্ঠা হয়েছিল তার আগের যুগের যদি কথা চিন্তা করি, তখন কিন্তু এই
মানে লোকাল রিসোর্স মোবিলাইজেশন যেটাকে বলা হয় আসলে সাধারণত, যে এই ধরনের ফান্ডিং দিয়েই কিন্তু আসলে এই ধরনের মানবিক কাজ পরিচালনা হতো। তারপরে এগুলা আস্তে আস্তে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সরকারও শক্তিশালী হয়েছে, মানুষের সক্ষমতাও বেড়েছে। তো সেই জায়গা থেকে এই উদ্যোগটা খুবই দরকার ছিল। এবং আরেকটা জিনিস আমার কাছে এটা খুবই ভালো লাগলো, যে আমরা সবসময় দেখি যে বিদেশ থেকে অনেকে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দিতে চান, এবং তখন আমরা বলি যে ক্ষুদ্র অনুদান আসলে আমরা ডিরেক্টলি আপনাদের কাছ থেকে রিসিভ করতে পারবো না আমরা, কারণ আমাদের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর একটা অনুমতি সাপেক্ষে এগুলো আমরা রিসিভ করতে হয়, এবং সেখানে বেশি ক্ষুদ্র যদি অনুদান হয় সেটা আমাদেরকে ডিরেক্টলি রিসিভ করার একটা আইনি বাধা আছে। তো আজকে এই প্ল্যাটফর্মে এটা শুনে আমার খুবই ভালো লাগলো যে সেই দ্বারটা উন্মুক্ত হলো। কেউ যদি তার রেমিটেন্সের তার টাকা থেকে কিছু অনুদান করতে চান, খুবই সাকসেসফুল বাংলাদেশিরা আছেন বিদেশে যারা বসে আছেন এবং তারা সাহায্য করতে চান, তারা খুব সহজ উপায়ে সাহায্যটা দিতে পারেন না, বিকজ সব সংস্থার তো ওই খুব বিশাল ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নাই। তো সেই ক্ষেত্রে এটা একটা খুব একটা সমস্যা যায়। এই প্ল্যাটফর্মটা সেই উদ্যোগটাকেও আরো প্রসারিত করবে। তো এইটাই আমি বলবো, আমাদের সবার জন্য আমরা একে অপরের জন্য দোয়া করি, এবং আমরা আজকে গতকাল আরেকজন বিশাল ব্যক্তিত্বকে হারালাম, প্রফেসর আনিসুজ্জামানকে হারালাম, তারপরে ব্র্যাকের একজন ডিরেক্টর যেমনকে হারালাম, এবং আমরা স্যার ফজলে হাসান আবেদকে কয়েক মাস আগে হারিয়েছি। সো এই যে এই ক্রান্তিকালে এই বড় বড় বিশাল ব্যক্তিত্বকে আমরা খুবই ওনাদের অভাব মানে ফিল করছি। তো এইখানে যে সরকার যে আমাদের একটা সাহস জোগালো এবং সবাইকে এক করে দিল যে এই একটা উদ্যোগের মাধ্যমে, সেইটাতে মানে আমরা সাজিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলবো যে আমরা মনে অনেক সাহস পেলাম এবং একটা স্বীকৃতি পেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন। অনেক ধন্যবাদ জাহিদা ফিজা কবির আপনাকে। আপনারা অনেক ভালো কাজ করছেন। নারায়ণগঞ্জে আপনাদের হাসপাতাল দিয়ে দিয়েছেন, কোভিড রোগীদের জন্য 38,000 পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিচ্ছেন, আরো 1.5 লক্ষ পরিবারকে দেবেন বলে আপনারা ইতিমধ্যে অঙ্গীকার করেছেন, এবং সারা দেশের মানবতার সেবায় আপনারা কাজ করছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং যেটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই মমত্ববোধ এবং তার যে দায়িত্ববোধ এবং তার যে দূরদর্শিতা, সেটা এক নেতৃত্বে আমরা একসাথে সবাই কাজ করব। এবং আমি এবারে অনুরোধ করছি যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের যিনি আর কি অন্যতম প্রতিষ্ঠাতা এবং এখন সভাপতির দায়িত্ব পালন করছেন, যাদের স্লোগান হচ্ছে ইন্সপায়ারিং দি নেশন, অর্থাৎ আমরা আমাদের পুরো জাতিকে ইন্সপায়ার করার জন্য ব্র্যান্ড ফোরামের সহযোগিতা পাই এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা পজিটিভ ব্র্যান্ডিং এর জন্য তারা কাজ করেন। আমি অনুরোধ করছি শরীফুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই। আসসালামু আলাইকুম। আজাদ স্যার যিনি কিনা আমাদের এই প্রজেক্টের পুরাপুরি একটা মেন্টরিং এবং গাইডেন্স হিসেবে সাহায্য করেছেন, বাকি যারা আমাদের গভর্নমেন্টের সিনিয়র যারা আছেন, A2I এর আমাদের সাথে যারা একসাথে আমরা কাজ করেছি এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের শুভেচ্ছা। আমরা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে খুব আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করেছি যে কিভাবে এই প্রজেক্টটা সাকসেসফুলি আমরা ডিজাইন করে এটাকে এক্সিকিউট করতে পারি এবং দেশে এবং দেশের বাইরে থেকে যাতে সবাই সাহায্য করতে পারেন। একটা দেশের জন্য কিন্তু তাদের কঠিন সময়, আমরা বলি শুধু দেশ না, যে কোনো মানুষের জন্য কঠিন সময়ে একটা মানুষ কিভাবে ব্যবহার করে এবং সেটা থেকে কিভাবে বের হয়ে আসে, সেটাই তার ক্যারেক্টারকে ডিফাইন করে এবং সেটাই শুধুমাত্র ওই সময়টা না, তার পরবর্তী সময় সে কিভাবে চলবে সেটার গতিটাও তখন নির্ধারিত হয়। বাংলাদেশের জন্য এরকম একটা কঠিন সময় বোধ হয় সবচেয়ে কঠিন সময় আমরা এর আগে হয়তো পেয়েছি 71-এ, যেখানে সারা দেশ মিলে কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম এবং যদি চিন্তা করি অনেক কঠিন একটা শত্রু ছিল, অনেক শক্তিশালী শত্রু, তাদের এগেইনস্টে আমরা কিন্তু তখন যারা যুদ্ধ করেছে সবাই তারা জানতো না এটা কতদিনে যুদ্ধ হবে, কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে থেকে
সবাই মিলে পরিশ্রম করে আমরা যুদ্ধ করে দেশটাকে নিয়ে এসেছি, যেটার কারণে আমরা আজকে অনেক স্বপ্ন দিতে পারছি 2041 এবং আমাদের আরো পরবর্তী 75 বছর বাংলাদেশ কোথায় যাবে সেই স্বপ্ন। এখন আমরা ঠিক ওইরকম একটা অদৃশ্য শত্রুর এগেনস্টে আছি, যার গতিবিধি বোঝা খুব কঠিন এবং একটা বেশ লম্বা সময় ধরে আমাদেরকে এর এগেনস্টে যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা আসলে একটা গোষ্ঠী বা একা কেউ কারোর পক্ষে সম্ভব না। এটা কালেক্টিভলি মিলে আমাদেরকে যার প্রত্যেকের কাছে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে এখানে যুদ্ধটা করতে হবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এক দেশ যে প্ল্যাটফর্মটা তৈরি হলো A2I এবং ICT মিনিস্ট্রির তত্ত্বাবধানে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবশ্যই ইমিডিয়েট আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষকে, প্রান্তিক মানুষকে সহায়তা দেওয়ার জন্য যারা অনেক আমাদের সহযোগী প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে যারা খুব ভালো কাজ করছেন এই দুর্যোগের সময় বাংলাদেশের জন্য, তাদের মাধ্যমে সেই জিনিসটা যাবে। বাট এটার মূল, আমার হিসাবে এটার মূল কাজটা হবে আরো বড়, যেখান থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে ঢুকে যেটা পলক ভাই একটু আগে বলছিলেন যে আমাদের মানসিকতা পরিবর্তনের একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকবো। আমরা সবাই জানি এই পোস্ট কোভিড পৃথিবী আর এক হবে না, সেটা কমে যাওয়ার পরে আর একটা নতুন পৃথিবীতে আমাদেরকে থাকতে হবে। এবং এই সময়টা এসছে যাতে মাধ্যমে সেই নতুন পৃথিবী তৈরি করার যে মানবিক গুণাবলী সম্পর্ক সমন্বয় যে একটা পৃথিবী তৈরি করার, একটা সোসাইটি তৈরি করার যে একটা যাত্রা, সেই যাত্রাটার শিক্ষাটা আমাদের এই প্যান্ডেমিকে যুদ্ধ করার মধ্যে থেকে আমাদেরকে শিখতে হবে। আমরা খুব স্পষ্টভাবে বুঝছি যে আমার দেশের একটা ক্ষুদ্র অংশের মানুষও যদি সাফার করে, আমরা সবাই সাফার করি। এটা হয়তো আগে কখনো আমরা ওভাবে খেয়াল করিনি। এবং সেই সময়টাকে মাথায় রেখে আমার মনে হয় আমরা সবাই মিলে যখন একসাথে এটাকে জয়ী করে এগিয়ে আসবো, তখন কিন্তু আমরা উইল কাম আপ অ্যাজ এ কান্ট্রি, আমাদের বেস্ট সেলফ, আমাদের বেস্ট কান্ট্রি যেটা হতে পারে সেই জায়গাটাতে আমরা বেরিয়ে আসবো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আজ থেকে সামনে পরে যখন আমরা একটা সময় পিছনে তাকাবো, তখন আমরা বলতে পারবো যে এই 2020 সাল অ্যাকচুয়ালি আমাদেরকে বদলে দিয়েছিল, যাতে করে এই 50 বছরের মধ্যে থেকে আমরা যে নতুন শপথ নিব যে দেশটাকে কোথায় নিয়ে যাব, তার প্রস্তুতিটা এই কঠিন সময় আমাদেরকে দিবে। আমি আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে যতটুকু পারি, যেভাবে পারি, দেশের এই সময়ে প্রত্যেকের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা একসাথে মিলে ইনশাল্লাহ এই যুদ্ধে জয়ী হব। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফ ভাই। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যান্ড ফোরামকে আমরা এক দেশের পাশে এখন পাচ্ছি এবং ভবিষ্যতেও এরকম ভাবে পাবো। আমি এবারে যাকে অনুরোধ করবো কথা বলার জন্য, তিনি হচ্ছেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব আরফান আলী। আমি শুধু ছোট্ট করে একটু বলতে চাই যে আমাদের মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় যখন 2009 সালে যখন আমাদের আইসিটি পলিসিটা দিলেন এবং সেখানে করণীয় সম্পর্কে এবং কার কি দায়িত্ব সম্পর্কে বলা ছিল, সেখানে একটা বড় সাফল্য ছিল আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের নেতৃত্বে A2I এবং UNDP তারা সহযোগিতা করে এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো প্রতিষ্ঠার জন্য। এবং সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রিক যে এজেন্ট ব্যাংকিং, সেটা কিন্তু সূত্রপাত হয়েছিল ব্যাংক এশিয়ার হাত ধরে। এবং সেটির উদ্দেশ্য ছিল যে একেবারে গ্রোথ সেন্টারগুলিতে আসলে মানুষের ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়া। কিন্তু আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এই গত এপ্রিল মাসে এই করোনা ভাইরাস পরিস্থিতি চলমান অবস্থায় আমি আমার নিজের নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ার পৌরসভায় 1800টি পরিবারের মাঝে আমি শুরু করেছিলাম ব্যাংক এশিয়ার সহযোগিতায় প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে সামাজিক বেষ্টনীর যে সহায়তা, অর্থাৎ এই যে দরিদ্র পরিবারগুলির মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো কিন্তু এখন আর কাউকে পৌরসভা বা ইউনিয়ন পরিষদে আসতে হচ্ছে না। ব্যাংক এশিয়া COVID-19 ফেস রিকগনাইজিং সফটওয়্যার তৈরি করেছে, যেটার মাধ্যমে কন্ট্যাক্ট লেস, অর্থাৎ আপনাকে ফিঙ্গারপ্রিন্টও দিতে হচ্ছে না, জাস্ট একটা ছবি তুলে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে সেটা কিন্তু ওই ভাতার টাকাটা যার যার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি ব্যাংক এশিয়াকে ধন্যবাদ দিচ্ছি এবং অনুরোধ করছি ব্যাংক এশিয়া প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব আরফান আলীকে তার বক্তব্য রাখার জন্য। জি, আসসালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি ডিভিশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলেন ব্যাংক এশিয়া। সুন্দর বলতে আমি বলছি যে আপনি প্রত্যক্ষ করেছেন আমাদের কাজকর্মকে। আমি এজন্য খুশি। আমি আপনার সাথে কথা বলতে পারিনি আগে এই বিষয়ে। উপস্থিত ডক্টর আবুল কালাম আজাদ, যিনি আসলে ব্যাংক এশিয়ার এই ডিজিটাল জার্নির একজন বড় শরীর এবং আমাদেরকে সবসময় উৎসাহ দিয়েছেন। উপস্থিত এনএম জিয়াউল আলম, সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশন। উপস্থিত আছেন হানিফ চৌধুরী, আমাদের আরেকজন বন্ধু এবং বড় উৎসাহদাতা ডিজিটাল জার্নি অফ ব্যাংক এশিয়া। আমি আজকে অত্যন্ত খুশি এই এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়ে, এবং ব্যাংক এশিয়া এক পের ব্যাক এন্ডে ব্যাংকিং পার্টনার। বেসিক্যালি এক পের সাথে যখন আমরা কানেক্টেড, তখন এক পের যে আরেকটা উদ্যোগ এক দেশ, সেটাও আমরা অটোমেটিক্যালি কানেক্টেড হয়েছি। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে ব্যাংক এশিয়ার যে পেমেন্ট নেটওয়ার্ক আছে দেশে এবং বিদেশে বিস্তৃত, the whole network is available for this transaction. I mean, ইউরোপ জুড়ে আমাদের একটা কানেকশন আছে, সেটা হচ্ছে ইনপে। ইউরোপের যে কোনো দেশ থেকে বাসায় বসে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায় বাংলাদেশে। আমরা সম্প্রতি কানেক্টেড হয়েছি রিপল নেটের সাথে, ওয়ার্ল্ড ফেমাস ব্লকচেইন টেকনোলজি, যেটা দিয়ে আমরা অন্যান্য ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স আনছি। সেখানেও কিন্তু এই ক্রাউড ফান্ডিং এটা যুক্ত হতে পারে। সুইট নেটওয়ার্ক তো আমাদের আছে, অ্যাজ এ সুইট মেম্বার আমরা পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। এছাড়া আমাদের বাংলাদেশের ভিতরে যে বিএফটিএন যে ট্রানজেকশন মেকানিজম আছে বাংলাদেশ ব্যাংকে, সেটা দিয়ে 6 কোটি ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজেকশন সম্ভব। তার অর্থ যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারও যদি চেষ্টা করে বিএফটিএন এর মাধ্যমে আপনাদের এই ক্রাউড ফান্ডিং এ টাকা পাঠাতে পারবে। এছাড়া বিকাশ, নগদ, রকেট সবার সাথে আমাদের কানেক্টিভিটি আছে। এটা কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আমরা এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমাদের ভালো লাগছে অবশ্যই, এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরো আসবে এবং আমরা সেই কাজ করতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এখন আমি যে কথাটা বলতে চাই, যে কথাটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আমি সবসময় সবকিছুর মধ্যেই একটা ভালো জিনিস দেখতে পাই। এই কোভিড-19 কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তার মধ্যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো পরস্পরকে বুঝতে পারার একটা বড় সুযোগ আমাদের হয়েছে, একটা ইনার জার্নির সুযোগ হয়েছে, যেই সুযোগটা কিন্তু অর্ডিনারিলি আমাদের ছিল না। শত ব্যস্ততার মধ্যে কখনো নিজে বসে চিন্তা করিনি যে আমরা কি করে এই পৃথিবীর থেকে চলে যাচ্ছি। ইট ইজ এ জার্নি ইটসেলফ। সুতরাং এই মধ্যে কি করে চলে যাচ্ছি, আজকে যখন আমরা এই প্ল্যাটফর্মে জানতে পারি যে একজন ভিক্ষুক তার দৈনন্দিন খরচ বাঁচিয়ে যে পয়সা ছিল সেটাও সে ক্রাউড ফান্ডিং এর মধ্যে প্রাইম মিনিস্টারের তহবিলে দান করেছেন, তখন মনে হয় যে দান করবার হোক, সহযোগিতা করবার হোক, আরেকজনের পাশে দাঁড়াবার হোক, মনটা বড় প্রয়োজন, অর্থনৈতিক বিষয়টা খুব বেশি বড় নয়। আজকের এখানে আমরা যারাই সমবেত হয়েছি তাদের মধ্যে এই স্পিরিটটা বড়ভাবে কাজ করছে, এবং আমরা সবাই চাই যে দেশের জন্য, এখন সব দেশই তাদের নিজস্ব অর্থনৈতিক যে মন্দা সেটা নিয়ে আলোচনা করবে, এবং অধিকাংশ দেশই এখন তার নিজের দেশের ভিতরের যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশকে বাংলাদেশের নিজস্ব গতিতে, নিজস্ব মডেলে এগিয়ে যেতে হবে। এবং আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তার কিন্তু একটা বিরাট রকমের সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে কিন্তু এই যে বাংলাদেশের প্রথম ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম হোক ডোনেশনের হয়েছে, একটা তো আগালো, এবং মানুষের চিন্তার মধ্যে তো কিছুটা নতুন কিছু যোগান দিল। এইরকম করে আমরা যে কোনো সেবার ক্ষেত্রে ডিজিটাল সার্ভিসের ব্যবহার বাড়িয়ে দিব, এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত আগ্রহী একজন ব্যক্তি হিসাবে আমি দেখেছি উনাকে বিভিন্ন জায়গায়। উনি নিজের হাতে ল্যাপটপ নিয়ে আমাদের সিস্টেমে বসে, গ্রামে বসে বাড়িতে উঠানে সেই টাকা দিয়েছে দরিদ্র মানুষকে। আমি এটা দেখেছি পরবর্তীতে, এবং আমি খুশি হয়েছি
যে গভর্নমেন্টের এই পর্যায়ে একজন ব্যক্তি যখন গ্রামের একটা উঠোনে বসে মানুষের সাথে মিশে মানুষকে উৎসাহ দেয়, তখন আমরা অনেক উৎসাহিত হই। আমরা আমাদের ইনিশিয়েটিভ গুলোকে আরো বড় আকারে নিয়ে যেতে চাই। আমাদের ইচ্ছা উইদিন নেক্সট 3 ইয়ার্স আপনারা দেখতে পারবেন প্রতিটি গ্রামে একটা ফাইন্যান্সিয়াল কিয়স্ক আছে, যে মাইক্রো মার্চেন্ট আছে, সেই মাইক্রো মার্চেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন স্পেশালি মাইক্রো ক্রেডিট, ইউটিলিটিস পেমেন্ট সবকিছু কাজ করতে পারবে। তো আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ আরফান আলী। আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা সারা বাংলাদেশে আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখতে চাই, যেন বাংলাদেশের 17 কোটি মানুষেরই এই গভর্নমেন্ট এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো ফাইন্যান্সিয়াল যেই অ্যাক্সেস সেটা যেন থাকে। তো আসলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুজনের বক্তব্য আমরা শুনবো এবং দুজনের বক্তব্যের সাথে সাথে আমরা সাংবাদিক বন্ধুগণদেরও কিছু প্রশ্ন আমরা নেব। তো এই পর্যায়ে আসলে আমি একটা কথা শুধু উল্লেখ করতে চাই সবার জন্যই, যে আমরা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেনের একটি উক্তি আমরা সকলেই জানি, যে আসলে উনি বলেন যে দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, দুর্ভিক্ষ হয় সুষ্ঠু বন্টনের অভাবে। আসলে আমাদের যে সম্পদটা আছে সেটা যদি আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে পারি, তাহলে পারে কিন্তু আমরা সেই দুর্ভিক্ষ বা মহামারীকে মোকাবেলা করতে পারবো। তো এই সুষ্ঠু বন্টনের যেই প্রযুক্তি নির্ভর সমাধান এক দেশ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য যার মেধা এবং নির্দেশনা দিয়েছেন এটুআই এর পলিসি অ্যাডভাইজার জনাব আনির চৌধুরী, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত সিনিয়র সচিব, সম্মানিত স্কাউটসের প্রেসিডেন্ট, সম্মানিত এটুআই পিডি এবং যে প্রতিষ্ঠানগুলো আজকে আমাদের এক দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ব্র্যাক, বিদ্যানন্দ, সেন্টার ফর জাকাত ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, সিআরপি, ইসলামিক ফাউন্ডেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, তাদের প্রতিষ্ঠান প্রধান সকলে, ব্র্যান্ড ফোরাম যারা প্রচারে সহায়তা করছে আমাদের, এবং ব্যাংক এশিয়া যারা ট্রানজাকশন গুলো ঘটিয়ে দিচ্ছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এক দেশে একটি ব্রিজ, একটি সেতু, আপনারা অনেকেই বলেছেন যে সেতুটি তৈরি হচ্ছে কাদের মাধ্যমে এবং কাদের ভেতরে। আমি একজন ক্ষুদ্র দাতা, ক্ষুদ্র ডোনার, আমি 5 টাকা দিতে চাই, আমি হয়তো 100 টাকা দিতে চাই, আমি কিভাবে দেব? এখন এই টাকাটা আমার দিতে হয়, হয়তো আমার পাশে একজন খুব নিডি একজন আছেন, হয়তো একজন ভিক্ষুক, তাকে আমি দিতে চাই, আমি শুধু তাকেই দিতে পারি। কিন্তু আমি যদি সেটা সারা দেশে দিতে চাই, আমার কিন্তু কোনো মেকানিজম নাই। আমি ব্র্যাককে কিভাবে খুঁজে পাবো? যে ব্র্যাক হয়তো সারা দেশে পৌঁছে দেবে, কিন্তু ব্র্যাককে খুঁজে পাওয়ার কোনো বুদ্ধি নাই। বিদ্যানন্দকে আমরা পাচ্ছি অনেক জায়গাতেই, কিন্তু তবুও হয়তো আমার বাসার পাশে নেই। তো আমার বাসার পাশে কি আছে, আমার হাতে কি আছে, সেটি হচ্ছে এক দেশ। তার মানে আমি এক দেশের মাধ্যমে একটি সেতু তৈরি করতে পারছি, ব্র্যাকের সাথে, বিদ্যানন্দের সাথে, সিআরপির সাথে, সাজেদা ফাউন্ডেশনের সাথে, ইসলামিক ফাউন্ডেশনের সাথে। তার মানে আমি ঘরের ভেতর বসেই এই সকল প্রতিষ্ঠানকে আমি আমার 5 টাকা 100 টাকা দিতে পারি। যেমন নজিবুদ্দিন ভাই দিয়েছেন 10,000 টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, এই কাজটা উনি ঘটিয়েছেন। এক দেশ যখন সবার হাতে পৌঁছে যাবে, সকলেই এটা এই সেতুর মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানে টাকা দিতে পারবে। আরেকটি বড় সেতু যেটা তৈরি হচ্ছে, যেটা আসিফ সালে বলেছেন, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এক দেশের মাধ্যমে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপও অসাধারণ ভাবে হবে, মানে আনপ্রেসিডেন্টেড ওয়েতে হবে। আমরা দেখছি যে সরকারের সাথে প্রাইভেট সেক্টর, সরকারের সাথে এনজিও, সরকারের সাথে আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সবাইকে সেতুর মাধ্যমে সেই 5 টাকা, 10 টাকা, $5, $100 তারা দিতে পারবেন যে কোনো জায়গা থেকে, এবং সেই ট্রানজাকশনটা আমরা ব্যাংক এশিয়ার মাধ্যমে ঘটাচ্ছি। তো কাজে এই যে সেতুটা তৈরি হলো, যেটা আমরা 71-এ দেখেছিলাম, যে মানসিকতা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, এখন যুদ্ধটা অন্যরকম। যুদ্ধটা হয়তো ঘরে বসে করতে হবে। আমরা যদি সেই ডোনেশনটা দিতে পারি, সেটা ঘরে বসে দেয় সম্ভব। এক দেশ আমাদের সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। আমি একটু পিছনে ফিরে তাকাতে চাই, এক দেশ আসলে কিভাবে আসলো। এখানে আমি
সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই সম্মানিত স্কাউটসের প্রেসিডেন্টকে। উনি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ছিলেন, সেপ্টেম্বর মাসে আমরা বসি, তখন করোনা ভাইরাস আসেনি দেশে। তখন যে বড় একটা সিচুয়েশনে আমরা কাজ করছিলাম সেটা হচ্ছে এসডিজি ফাইন্যান্সিং। আমরা জানি যে আমাদের এসডিজি প্রতি বছরে প্রায় $67 বিলিয়ন মতো ফাইন্যান্সিং লাগে, এবং একটা ক্ষুদ্র অংশ আমরা তুলতে পেরেছি সরকারি বেসরকারি অনুদানের মাধ্যমে। তো যেটা আমরা ঠিক করলাম, উনি যেটা নির্দেশনা দিলেন যে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় কিনা, যে তাদের যে ছোট ছোট সঞ্চয়, যেটা আমরা দেখেছি প্রায় 120 বিলিয়নের মতো সঞ্চয় আছে, ফর্মাল এবং ইনফর্মাল সঞ্চয়, সেটাকে কোনোভাবে আমরা এসডিজি ফাইন্যান্সিং এ আনতে পারি কিনা। তো সেখান থেকে যাত্রা শুরু। সেই সেপ্টেম্বর 2019 যখন করোনা ভাইরাস আসলো, আমরা চিন্তা করলাম যে এই এসডিজি ফাইন্যান্সিংটাই একই মেকানিজমই, যেটা তখনও তৈরি হয়নি, একই মেকানিজমটা আমরা আর্থ মানবতার সহায়তা আমরা নিতে পারি কিনা। তো সেখান থেকে এক দেশ আসলো, এক পে আমাদের অলরেডি তৈরি ছিল, এক পেকে যুক্ত করা হলো, যাতে করে খুব দ্রুত প্রায় 3 সপ্তাহের ভেতরে এই প্ল্যাটফর্মটা তৈরি করা যায়। তো জনাব আজাদ আমাদের একেবারে শুরু থেকেই গাইডেন্স দিয়ে যাচ্ছেন, এবং আমি তাকে মানে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আজকে যেখানে আমরা পৌঁছেছি তার গাইডেন্স ছাড়া আসলে সম্ভব ছিল না, এবং উনি পরে স্কাউটসকে যুক্ত করেছেন যে তারাও ভলান্টারি ফোর্স হিসেবে আমাদের সাথে থাকবেন। তো আমরা 3টা বড় বড় কাজ হবে এক দেশের মাধ্যমে, যেটির সূচনা আজকে হচ্ছে। প্রথমটি সেটি হচ্ছে ডোনেশন, যে আমি যে টাকাটা দিতে চাই, ক্ষুদ্র একটি তহবিল আমি দিতে চাই, সেটি এক দেশের মাধ্যমে সম্ভব। কিন্তু আমরা ভবিষ্যতে আরো 2টো বড় কাজ করব এখানে। একটি হচ্ছে এসএমই ফাইন্যান্সিং এবং স্টার্টআপ ফাইন্যান্সিং। আপনারা জানেন যে দেশে প্রায় 80 লক্ষ এসএমই আছে, যাদের একটা বড় ধরনের অসুবিধার মধ্যে তারা পড়বেন। তাদের ফাইন্যান্সিং গুলো হয়তো অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যাবে অথবা ঝুঁকির মুখে পড়বে। তো এসএমই গুলোকে বাঁচাতে হলে যদি আমাদের ফাইন্যান্সিং করতে হয়, সেটি একটা বড় সুযোগ এক দেশের মাধ্যমে। কয়েক হাজার স্টার্টআপ আছে যারা আমাদের ডিজিটাল বাংলাদেশের বড় সৈনিক হিসেবে কাজ করছেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে ফেস রেকগনিশনের কথা বললেন, সেটি একটি স্টার্টআপ থেকে এসেছে। এরকম কয়েক হাজার স্টার্টআপ এখন ঝুঁকির মুখে পড়ছে। তো সেই স্টার্টআপ গুলোর জন্য যদি ফাইন্যান্সিং কেউ করতে চান, সেটিও এক দেশের মাধ্যমে সম্ভব। এখন আমরা ডোনেশন দিয়ে শুরু করছি, পরবর্তীতে সেখানে ইনভেস্টমেন্টের বিষয়টা আমরা খুলে দেব। সেখানে থাকবে এসএমই ইনভেস্টমেন্ট, সেখানে থাকবে স্টার্টআপ ইনভেস্টমেন্ট, এবং সবশেষে আমরা এসডিজি ইনভেস্টমেন্টে যাব, যেখান থেকে আসলে যাত্রাটা শুরু হয়েছিল জনাব আজাদের নির্দেশনায় সেপ্টেম্বরে। আমরা সেখানে পৌঁছতে চাই। এসডিজি ইনভেস্টমেন্টে যে $67 বিলিয়ন দরকার, সেখানে একটি বড় অংশ আমার ধারণা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আসবে। আসিফ স্যার যেটা বলেছেন যে ভদ্রলোক 93 বছর বয়সের, উনি একটা টার্গেট নিয়েছিলেন, ক্ষুদ্র টার্গেট, কিন্তু তার কয়েকশো গুণ বেশি টাকা উনি জড়ো করে ফেলেছেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে। তার মানে এটি একটি অসাধারণ পাওয়ার, একটি অসাধারণ পোটেনশিয়াল আমাদের সামনে উন্মুক্ত হলো আজকে। এক দেশ 71-এ যেভাবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে এক দেশকে তৈরি করার জন্য কাজ করেছিলাম, এখন সেই এক দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা আবারও একসাথে সবাই কাজ করব। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আরিফ ভাই। এবারে আমরা সাংবাদিক বন্ধুদের প্রশ্ন নেব, এবং তারপরেই সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ করবো এনএম জিয়াউল আলম, সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশন। তো আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই হাত উত্তোলন করেছেন কাউসার ভাই, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি যদি একটু আপনার প্রশ্নটা রাখেন। আসসালামু আলাইকুম পলক ভাই, শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা পলক ভাই, আমার মানে খুবই সংক্ষিপ্ত আসলে 2টা প্রশ্ন। একটা হচ্ছে আমি দেখলাম এটা ওয়েব প্ল্যাটফর্ম এবং অ্যান্ড্রয়েড অ্যাপস, এই দুইটাতে এক দেশ এটা কাজ করবে। এটা কি একটা প্রশ্ন হচ্ছে যে আইওএস এর জন্য কত তাড়াতাড়ি এটা আসবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে অনুদান, এখন যেই প্রতিষ্ঠানগুলো ইনক্লুডেড, যেখানে অনুদান দেওয়া যাবে, অন্য কোনো প্রতিষ্ঠান যদি ইনক্লুড হতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আরো একটা প্রশ্ন আছে, একটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যিনি প্রতিনিধি আছে ওনার কাছে, জাকাত ফান্ড যে আমাদের একটা গভর্নমেন্ট সরকারিভাবে জাকাত কালেকশন করা হয়, এই জিনিসটার কিন্তু খুব একটা প্রচার নেই। এটা আমরা আসলে এখন যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতিতে এরকম একটা সেবা ইনক্লুড হয়েছে, এটা আমরা আসলে কিভাবে সারা দেশে এই প্রচারটা করতে পারি, তাহলে আমাদের একটা বড় টাকা কালেক্ট হওয়ার মতো সুযোগ আছে। কারণ উনি বলছেন যে প্রতি বছর 5 কোটি 6 কোটি এরকম একটা টাকা জোগাড় হয়, এটা আসলে কোনো এইভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে খুব বেশি বড় টাকা না। তাহলে এটা কিভাবে মানুষের কাছে অনেক বেশি পৌঁছানোর পরিকল্পনা আমাদের কিরকম আছে? অনেক ধন্যবাদ কাউসার ভাই। আমার মনে হয় প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের আনিস মাহমুদ, আপনি যদি উত্তরটা দেন, তারপরে আমি এই টেকনিক্যাল বিষয়ে যে
অ্যান্ড্রয়েড অ্যাপস এর পরে iOS কবে আসবে এবং কিভাবে এটা যুক্ত হবে এই বিষয়ে আনিস ভাই যদি একটু উত্তরটা দেন। কে প্রথমে দিতে চান? আনিস মাহমুদ কি আছেন? স্যার আছি স্যার। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা প্রশ্নটা শুনেছি, মূলত যেটা হচ্ছে আমরা এখন যেটা করি, এখন শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা সংগ্রহ করা হয়। আর এই ক্ষেত্রে যদি এক দেশের মাধ্যমে টাকাটা কালেকশন হয় তখন অবশ্যই অটোমেটিকলি সে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। ধন্যবাদ। কিন্তু বিষয় হচ্ছে এটা খুব বেশি মানুষ জানে না। এটা প্রচারটা আসলে এক দেশ প্ল্যাটফর্মের মধ্যে প্রচারটা হবে। পাশাপাশি এটা যেহেতু সরকারের একক ছিল, এখন কিন্তু সরকার পার্টনারশিপ করলো A2I, ICT ডিভিশন, এক দেশ এক পে, ব্যাংক এশিয়া এবং ব্র্যান্ড ফোরাম এবং সাথে সাথে আপনাদের সাথে মিডিয়ার সাথে। সো আমার মনে হয় যে অবশ্যই এখন প্রচারটা আগের থেকে বেশি হবে এবং সেই ক্ষেত্রে সরকারের জাকাত ফান্ডের ফান্ডটা বাড়বে এবং অংশগ্রহণ বাড়বে। আমার মনে হয় যে সেটাই কাউসার ভাই জানতে যাচ্ছিলেন। আনিস মাহমুদ, আপনি বলবেন আর কিছু? প্রচার স্যার আমরা যেটা করি, আমরা নিয়মিত মিডিয়াতে কিছু বিজ্ঞপ্তি দেই। তাছাড়া স্যার মিডিয়াতে অন্য প্রচার মাধ্যমে প্রেস রিলিজে প্রচার করি। আর আমাদের স্যার উপজেলা এবং জেলা পর্যায়ে দুটো কমিটি রয়েছে, জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে, তারাও কিন্তু স্থানীয়ভাবে প্রচার করে থাকে। আর আমরা বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে কিন্তু স্যার প্রচার করে থাকছি স্যার বর্তমানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বর্তমান এক দেশের মাধ্যমে প্রচারটা একটা নতুন মাত্রা পাবে অবশ্যই স্যার। জি, প্রচারের বিষয়টা আমি একটু বলি। আসলে ইসলামিক ফাউন্ডেশন তো সেরকম প্রচার নাই। প্রচার থাকলেও আমি যদি 1000 বা 2000 টাকা জাকাত দিতে চাই ইসলামিক ফাউন্ডেশনে ব্যাংকের মাধ্যমে, একটু কঠিন ব্যাপার কিন্তু। তো কাজেই এক দেশের মাধ্যমে এখন প্রচারটা যেমন একাংশে হয়তো কয়েকশো গুণ বেড়ে যাবে। আর ওই যে অ্যাক্সেস, যে আমি ছোট একটা জাকাত দিতে চাই, আমাদের হিসাব বলে দেশে প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার জাকাত দেওয়া হয়। তো তার যদি আমরা 5 কোটি, সেটা মানে অলমোস্ট ইনসিগনিফিকেন্ট, তাই না? কোনো অংশই না সেটা। তো এই যে 20 থেকে 25 হাজার কোটি টাকা জাকাত যায়, তার একটি বড় অংশ যদি আসে ইসলামিক ফাউন্ডেশনে, তাহলে সেটা সারা দেশে ব্যবহার করা যায়। এখন তো খুব ক্ষুদ্র আকারে ব্যবহার করা হচ্ছে। আমরা সরি এখন স্যার এখন মাত্র 5-6 কোটি টাকা পায় বছরে। 5-6 কোটি, তাহলে আপনি চিন্তা করেন যে 20 থেকে 25 হাজার কোটির একটা ধরেন 1% হলেও তো আপনার বিরাট, তাই না? তো কাজে সেটা আমার মনে হয় যে এক দেশের মাধ্যমে সম্ভব। আমরা যেটা করব, এক দেশকে আমরা যে সমস্ত জনপ্রিয় অ্যাপ আছে, যেমন সহজ আছে, পাঠাও আছে, উবার আছে, মাই জিপি আছে, মাই রবি আছে, আমরা চেষ্টা করব সেগুলোর সাথে এটা জুড়ে দিতে, যাতে করে খুব চট করেই যে কোনো জনপ্রিয় অ্যাপ থেকে তারা এক দেশে ঢুকে পড়তে পারে। কেননা এক দেশ মানে এক দেশেই তো আমরা আছি। তো কাজে এক দেশে যেন অ্যাপের মাধ্যমে আমরা থাকতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। iOS এর ডেভেলপমেন্টই চলছে, এটি হয়তো 2 সপ্তাহের মধ্যে আমরা রিলিজ করতে পারবো। অ্যান্ড্রয়েড চলে এসছে, কিন্তু যেহেতু আমরা অন্য অ্যাপের সাথে কানেক্ট করে ফেলবো, তো কাজে এটা খুব দ্রুতই সবার হাতে পৌঁছবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। বিশ্বজিৎ, বিটিভি আছেন? বিশ্বজিৎ স্যার আছি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি বিশ্বজিৎ, বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন 2-3টা। প্রথম প্রশ্ন হচ্ছে যে জাকাত এবং অনুদান এর মধ্যে তফাৎটা আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম একটু। কারণ হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাকাতটাকে একভাবে দেখা হয়, অনুদানটাকে একভাবে দেখা হয়। আর যখন কোনো দাতা এইখানে অনুদান হিসেবে দিবেন বা কোনো মানুষ যখন জাকাত হিসেবে দিবেন, এই ক্ষেত্রে যখন টাকাটা মিশ্রিত হয়ে যাবে, সেখানে কোনটা জাকাত কোনটা অনুদান বোঝা যাবে না। তো যখন আপনি দান করবেন কোনো একজন দুস্থ মানুষকে, অসহায় মানুষকে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু অনেক মানুষই কিন্তু এগুলো নিতে চাইবে না, কারণ জাকাত, কারণ এই মুহূর্তে হয়তো নিতে চাইবে কারণ তার দুরবস্থা, সেটা একটা বিষয়। এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলাতে এই মুহূর্তে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, তাদের সচেতনতা এবং তাদের কাছে ত্রাণ কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য আপনারা কিভাবে কি কার্যক্রম হাতে নিয়েছেন, এই ব্যাপারটা যদি প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট কেউ একটু বলতেন খুব ভালো হতো। আরেকটা বিষয় প্রশ্ন ছিল কিন্তু এখন মনে পড়ছে না, এই দুটো বললেই হবে। আচ্ছা, ওই বিষয়টা হচ্ছে এখানে একটু আগে আনিস ভাই যেটা বলছিলেন যে এক দেশ হচ্ছে একটা সেতু। এই সেতুটা আসলে যে সেতু বন্ধনটা রচনা করছে দাতা এবং দাতা গ্রহীতার মাঝে। দাতা এবং দাতা গ্রহীতার মাঝে এক দেশ একটা সেতু বন্ধন হচ্ছে। এখন যিনি দাতা তিনি সিদ্ধান্ত নেবেন যে উনার কি এটা জাকাতের টাকা না অনুদানের টাকা, এবং উনি এটা কোথায় দিতে চান। আপনি খেয়াল করে দেখবেন যে টুটুলের প্রেজেন্টেশনে যদি একটু স্ক্রিনে শেয়ার করেন,
টুটুল যদি থাকেন একটু প্রেজেন্টেশনটা স্ক্রিনে শেয়ার করেন। আমরা বিষয়টা বিশ্বজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা যেন কোনো ধরনের কোনো সংকোচ বা দ্বিধা বা কোনো অস্পষ্টতা না থাকে। আমার মনে হয় টুটুল যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন তাহলে ক্লিয়ার হবে। এই যে সেতু বন্ধন দুদিকের দাতা এবং গ্রহীতা, দাতা ঠিক করবেন যে উনি এই জাকাতের টাকাটা দিবেন না অনুদানের টাকাটা দিবেন। যদি উনি জাকাত দিতে চান তাহলে ইসলামী ফাউন্ডেশন জাকাত ম্যানেজমেন্ট যে ফান্ডটা আছে সেখানে উনি প্রদান করবেন, তাহলে উনি জানছেন যে উনি জাকাতের টাকাটা জাকাত ফান্ডে দিচ্ছেন ইসলামী ফাউন্ডেশনে। আর ইসলামী ফাউন্ডেশন থেকে জাকাতের টাকাটাই ওনারা বন্টন করবেন, আগে যেভাবে করতেন জাকাতটা যেখানে যেভাবে বন্টন হতো সেভাবেই হবে। ফলে এখানে কিন্তু জাকাতের টাকাটা সাধারণ কোনো পরিবারের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার যিনি জাকাত হিসেবে দিতে চান তিনি যখন জাকাত ফান্ডে দিলেন তখন ওনার ওই যে জাকাতের নিয়তে যে দানটা করলেন সেটা জাকাত হিসেবে ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো ভুল বুঝাবুঝির সুযোগ নাই। আবার যদি দাতা চিন্তা করেন যে না উনি ওই পার্বত্য অঞ্চলের একটা জায়গায় বিদ্যানন্দ খুব কঠিন ভাবে কাজ করছে, সেখানে সশস্ত্র বাহিনী বা বিজিবি অথবা পুলিশের সদস্য, প্রশাসনের সদস্য, জনপ্রতিনিধি তারা ওই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পৌঁছে দিচ্ছে, উনি হয়তো চিন্তা করলেন যে উনি উনার 10,000 টাকা বা 50,000 টাকা উনি বিদ্যানন্দ ফাউন্ডেশনে দিবেন। তাহলে আপনি দেখছেন এই যে স্ক্রিনে এখন দেখা যাচ্ছে যে বিদ্যানন্দ, ব্র্যাক, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, সো উনি যখন জাকাত ম্যানেজমেন্টকে সিলেক্ট করবেন তখন অনুদান ওখানে দিবেন, তাহলে জাকাতে চলে যাবে। উনি যখন বিদ্যানন্দে দিবেন কিংবা মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিবেন তখন সেখানেই যাবে। ফলে দাতার যে উদ্দেশ্য সেটাকে পূরণ করা হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এখানে জাকাতের টাকাটা জেনারেল কোনো অনুদান ফান্ডে যাওয়ার সুযোগ নেই, আবার জেনারেল অনুদানের ফান্ডটা জাকাত ফান্ডে আসার কোনোই সুযোগ নাই। আচ্ছা স্যার, পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যদি একটু বলেছি, চট্টগ্রামে এই মুহূর্তে যেটা হয়েছে আমরা যদি আমাদের ডোমেইনের মধ্যে বলি, মানে আমাদের আজকে যে এক দেশ প্ল্যাটফর্ম সেটার কাজ কিন্তু শুধুমাত্র একটা সেতু বন্ধন রচনা করে দেওয়া, মানে অর্থাৎ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সংযুক্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, ব্র্যাক, সিআরপি, বিদ্যানন্দ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং ইসলামিক ফাউন্ডেশন। এই 6টা প্রতিষ্ঠানে একজন যদি চান তাহলে দানটা করতে পারবেন। এখন এই 6টা প্রতিষ্ঠান কিভাবে কোথায় দানটা পৌঁছে দেবেন সেটা কিন্তু তাদের ব্যাপার, এটা কিন্তু সবার জন্য ওপেন আছে। তো আমরা চেষ্টা করব যে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আপনার এই পরামর্শটা এবং তথ্যটা পৌঁছে দেওয়ার, যেন পার্বত্য এলাকায় অনুদানটা পৌঁছে দেওয়ার ব্যাপারে সেখানকার স্থানীয় প্রশাসন কাজ করে। এ বিষয়ে আমি সিনিয়র সেক্রেটারি জনাব NM জিয়াউল আলমের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি একটু কথা বলেন। যদিও এটা আমাদের ডোমেইনের বাইরে, তারপরেও যেহেতু আমরা এক দেশের জন্য কাজ করছি, ফলে যদি সচিব মহোদয় বলেন কিভাবে আমরা এটা যুক্ত করে দিতে পারি। স্যার আপনি আসলে বলেই ফেলেছেন স্যার বিষয়টা, যে এখানে 6টা সংস্থা আছে, অন্য সময় হয়তো অন্য সংস্থাগুলো অ্যাড হতে পারে। যেমন স্যার আমরা যখন বন্যা বা দুর্যোগ ফেস করি তখন কিন্তু স্থানীয়ভাবে অনেকে কিন্তু অনুদান করতে আসে এবং জেলা প্রশাসকের ফান্ডে দিতে চায়। তখন জেলা প্রশাসক এই প্ল্যাটফর্মটা ইউজ করে সে কিন্তু তার স্বচ্ছতার সাথে সেই দানের কার্যক্রমটি গ্রহণ করতে পারে এবং বিতরণ কার্যক্রমটি স্বচ্ছতার সাথে পরিচালিত করতে পারে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে স্যার আমি আজাদ বলছিলাম, স্যার আমি একটু বলবো। আমি দেখেছি যে আপনি হ্যান্ড রেজ করেছেন। আবুল কালাম আজাদ ভাই, আপনি একটু যদি বলেন। এই যে আমাদের বিটিভির বন্ধু যে প্রশ্নটি করেছেন খুব ভালো প্রশ্ন। কথা হচ্ছে যে ব্যক্তি নির্ধারণ করবেন তিনি তার অর্থটা কোথায় পৌঁছাবেন। আপনি দেখবেন যে এখানে যে কয়টি প্রতিষ্ঠানকে ইনক্লুড করা হয়েছে, বিদ্যানন্দ অথবা ব্র্যাক, জাকাত ফান্ড অথবা সিআরপি, তারা কিন্তু শুধু পুরো প্রতিষ্ঠানের জন্য না, তারা কতগুলো প্রজেক্টের নাম বলেছে, কি প্রজেক্ট তারা করছেন, কোন কাজের জন্য করছেন, কোথায় করছেন, এটা খুব ডিটেইলে যাওয়ার সুযোগ আছে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে যিনি দান করবেন, যিনি টাকাটা দেবেন, দান বলবো, যিনি টাকাটা দেবেন উনি বুঝবেন যে ওনার এই টাকাটা জাকাতের টাকা, উনি এখানে দিতে পারবেন কি পারবেন না। জাকাতের যে নিয়ম আছে সেই নিয়ম উনি জানেন, এটা আমি বিশ্বাস করি। তাহলে পরে এটি ব্র্যাককে দিলেও জাকাতের কাজ হতে পারে, এটি ইসলামী ফাউন্ডেশনের জাকাত তহবিলে দিলেও জাকাতের কাজ হতে পারে। দেখতে হবে কোন কাজে তিনি টাকাটা দিচ্ছেন। এটি তো প্রথম। এখন আমরা প্ল্যাটফর্ম ব্যবহার করছি শুধু অনুদানের প্ল্যাটফর্ম। আনিল সাহেব যেটা বলেছেন একটু আগে যে আমরা পরবর্তী বিনিয়োগের প্ল্যাটফর্মেও সেখানে যাব, বাট এই পর্যায়ে প্রত্যেক ব্যক্তি যিনি টাকাটা দেবেন তিনি ডিসাইড করতে পারবেন তার টাকাটা কোথায় দেবেন। এটা জাকাতের টাকা হতে পারে, অনুদানের টাকা হতে পারে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।
থ্যাংক ইউ। আমি অনুরোধ করছি শেষ প্রশ্ন করার জন্য। আমি অন্য কারো আর হাত দেখতে পাচ্ছি না। ইমদাদুল হক, ডিজি বাংলার, তাকে তার প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ পলক ভাই। পুত্র বিনিয়োগের প্ল্যাটফর্ম করছেন, সেক্ষেত্রে জাকাত নিয়ে কথা হচ্ছে কিন্তু ফিতরার কথাটা আসে নাই, যেখানে খুব ছোট ছোট করে দেওয়া সম্ভব। আরেকটা আমি আপনার প্রেজেন্টেশন দেখলাম রিওয়ার্ড বেসড অনুদানের ব্যাপারটা, এটা একটু যদি ক্লিয়ার করতেন। আর মোবাইল টপ আপ থেকে এখানে যুক্ত করার কোনো সুযোগ আছে কিনা? এক দেশে অন্য কেউ যদি যুক্ত হতে চায় তারা কিভাবে হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় ফিতরার বিষয়টি যদি একটু বলেন যে জাকাত ফান্ড বা ইসলামিক ফাউন্ডেশন ফিতরা ম্যানেজ করতে পারবে কিনা বা করবে কিনা। আনিস মাহমুদ। ধন্যবাদ স্যার। ফিতরা নিয়ে আমরা এখন একবার চিন্তা করিনি, যেহেতু ফিতরাটা একবার মাত্র দেওয়া হবে, এটা খুব বড় অ্যামাউন্ট না, সেই জন্য আলাদাভাবে জাকাতের সাথে মিশানোর সুযোগ নেই। এটা স্যার আমরা পার্সনের উপর ইন্ডিভিজুয়ালি এটা ছেড়ে দিতে চাই আর কি। এটাকে আমরা এই ফান্ডে আসলে শুধুমাত্র জাকাতটাই ম্যানেজ করা হবে, কিন্তু ফিতরা না। আর আনির ভাই যদি একটু বলেন যে আরো নতুন কোন সংস্থা যদি যুক্ত হতে চান তাদের প্রক্রিয়া কি? এই দুটোই বলি তাহলে। ফিতরার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় আপনি যেটা বলেছেন যে বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধু, তো কাজেই যদি এখানে 10 লক্ষ লোক ফিতরা দেয় সেটা কিন্তু কম না, সেটি একটি বড় অ্যামাউন্ট। কাজে এটা ধন্যবাদ ইমদাদুল হক ডিজি বাংলার। আমার মনে হয় আমরা একটু চিন্তা করি, আমরা ইসলামিক ফাউন্ডেশন যারা আমাদের সহযোগী প্রতিষ্ঠান আছেন তাদের সাথে আমরা চিন্তা করে একটু এটা আমার কাছে ভালো প্রস্তাব মনে হয়েছে, যদি আমি লিগ্যাল এবং রিলিজিয়াস বিষয়গুলো খুব ভালো বুঝি না এই ক্ষেত্রে। তার মানে পরে বিবেচনায় রাখা হবে, এই বিবেচনায় রাখা হবে। জি। আর যেটা হলো যে নতুন কেউ যদি যুক্ত হতে চায় কিভাবে হবে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে স্বচ্ছতা জবাবদিহিতা যে সমস্ত প্রতিষ্ঠান প্রমাণ করেছে তাদের সেটা আছে, তাদেরকে আমরা সহযোগী হিসেবে নিয়েছি প্রাথমিকভাবে। তো যে কোনো প্রতিষ্ঠানই আসতে পারেন, আমাদের সাথে এসে বসতে পারেন, আমরা আলাপ করব এবং তাদের অডিট প্রসেসটা কিরকম ওটা আমরা দেখি, তাদেরকে আমরা অ্যাড করতে পারবো। কিন্তু যেহেতু আমরা নিজেরা তাদেরকে অডিট করব না, আমরা ধরে নিচ্ছি যে তাদের সেই মানে যোগ্যতা এবং সেই সক্ষমতা আছে যেটা তারা প্রমাণ করেছেন। এখানে ব্র্যাক, বিদ্যানন্দ, সিআরপি, সাজেদা ফাউন্ডেশন, তো এরকম রেপুটেড প্রতিষ্ঠান নিচ্ছি যারা ওই সক্ষমতা তাদের আছে। তো কাজে সেরকম প্রতিষ্ঠান আরো আসবেন, এবং যখন আমরা এটা বিনিয়োগে যাব তখন কিন্তু অন্য অনেক ধরনের প্রতিষ্ঠান এখানে যুক্ত হবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় ভবিষ্যতে আপনারা আনির ভাই আরেকটা ইয়ে ছিল, আপনি যে আমাদেরকে একটা বড় স্বপ্নের কথা বলছেন এসডিজি তে আসার জন্য, যে আপনাদের মানে পরবর্তী পদক্ষেপ, তো এখানে যে রিওয়ার্ড বেজ অনুদানটা যদি একটু বলতেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা শুরু করেছিলাম এসডিজি নিয়ে, যে আমাদের পদ্মা ব্রিজে কেউ 100 টাকা দিতে পারে কিনা, এইটাই হচ্ছে এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম। আমাদের হয়তো কয়েক বিলিয়ন ডলার তুলতে হবে, সেখানে 100 করে আমাদের সেখানে পৌঁছানো সম্ভব। হয়তো আমাদের ডেফিসিট আছে 500 মিলিয়ন ডলার, সেখানে আমরা জনগণের 100 টাকার অনুদান নিতে পারি কিনা। তো অনুদান না চিন্তা করে আমরা চিন্তা করেছিলাম বিনিয়োগ, এবং সেই বিনিয়োগ করে সে একটা ডিভিডেন্ড পাবে। তো কাজে আপনারা এখন যেটা দেখছেন যে প্রজেক্টগুলো ব্র্যাক, বিদ্যানন্দ যেগুলো দিয়েছেন সেগুলো সব ডোনেশন, সেগুলো কিন্তু দুস্থ মানবতায় ডোনেশন দেওয়া হচ্ছে, দান করা হচ্ছে। কিন্তু বিনিয়োগ যখন আসবে তখন কিন্তু রিওয়ার্ডের প্রশ্ন আসবে, তাই না? তো কাজেই সে রিওয়ার্ড গুলো তখন প্রজেক্ট বেসিসে ঠিক করা হবে। যদি আমরা চিন্তা করি যে পদ্মা ব্রিজে একজন যদি বিনিয়োগ করেন সে একটা ডিভিডেন্ড পাবেন, সেটা হয়তো টোল থেকে আসবে, সেটা হয়তো 10 বছর ধরে উনি এই টোল থেকে উনি অর্জন পাবেন, সেটাই হচ্ছে রিওয়ার্ড। অথবা কেউ যদি, যেমন কিক স্টার্টার, এখন ক্রাউড ফান্ডিং এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে কিক স্টার্টার, যেটা 2009 সালে তৈরি হয়েছিল। তারা বোধহয় $4 বিলিয়ন বিনিয়োগ তারা ছোট ছোট ইনভেস্টরদের কাছ থেকে ট্রান্সফার করেছে, এবং তাদের একটা বড় ধরনের রিটার্নও পেয়েছে। তো কাজে আমরা এরকম একটা কিক স্টার্টারের মেন্টালিটি বা ফিলসফিটাই নিয়ে আসবো এক দেশে। তো যদি কোনো স্টার্ট আপ একটা প্রজেক্ট দেন, যে আমি ধরলাম স্টার্ট আপ এবিসি, উনি একটা ফেস রেকগনিশনের বিরাট একটা কাজ করেছেন, উনার হয়তো 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে, উনি ওই প্রজেক্টটা দিলেন। তো সেখানেও ইনভেস্টমেন্ট করা সম্ভব। উনি তখন বলবেন যে আমি এত রিটার্ন দেব, অথবা এটা রিস্ক ক্যাপিটালও হতে পারে। যখন আমি হয়তো আমি কোম্পানি এক্সিট করব বা কোম্পানি বিক্রি করব, তখন হয়তো যে 10 লক্ষ টাকা দেবে সে হয়তো 1 কোটি টাকা পাবে। ওরকম একটা রিওয়ার্ড বেসড মডেল আমরা। আরে ভাই, আমার মনে হয় যে আমরা আমাদের
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ ভবিষ্যতে পাবো। আজকে জুমার দিন, আজান হয়ে গেছে, আমরা 5 মিনিটের মধ্যেই শেষ করব অনুষ্ঠান। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি সমাপনী বক্তব্য রাখার জন্য, সিআরপি থেকে কেউ কিছু বলতে চান? আসলে আমি ভাবছিলাম যে যদি আপনারা কিছু বলতে চান, আমাদের এই মুহূর্তের অংশীদারগণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে সিআরপি। তো সিআরপি থেকে কেউ যদি যুক্ত থাকেন, যদি বলতে চান। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলছি। আপনারা সবাই জানেন যে সিআরপি গত 41 বছর ধরে ভ্যালেরি টেইলরের নেতৃত্বে প্রতিবন্ধী মানুষের সহায়তায় কাজ করছে। এক সময় আমরা ঢাকা এয়ারপোর্টে ডোনেশন বক্সে ছোট ছোট ডোনেশন পেতাম, কিন্তু গত কয়েক বছর ধরে নিরাপত্তার খাতিরে সেটা বন্ধ হয়ে গিয়েছে। আজকের এই উদ্যোগ আমাদের সেই ছোট ডোনেশনের জন্য অত্যন্ত নতুন এক পথ খুলে দিয়েছে। আরো যেমন একটু আগে ফিতরার কথা হচ্ছিল, গতকালকেই আমাকে আমেরিকা থেকে একজন ফোন করেছিলেন যে ওনারা $80,000 ফিতরা সংগ্রহ করেছেন, কিন্তু এটা কিভাবে বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেটা অত্যন্ত সমস্যা সংকুল বিধায় তারা পাঠাতে পারছেন না। তো আমরা এই ধরনের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক সুযোগ রয়েছে এই মার্জিনালাইজ জনগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। কোভিড-19 সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবন্ধী মানুষের তাদের যে সমস্যাগুলো সাধারণ মানুষের চেয়ে প্রকট, এগুলো আমরা সবাই জানি। আমরা সেই জায়গাতে কাজ করছি ভ্যালেরি টেইলরের নেতৃত্বে, এবং আজকের এই প্ল্যাটফর্ম আমাদের যে ছোট ছোট আমাদেরকে যে ডোনেশনের যে সুযোগ করে দিয়েছে, সেই জন্য আপনার নেতৃত্বে আপনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি পয়েন্ট আসছিল যে জাকাত কিভাবে ম্যানেজড হবে। শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ স্যার অত্যন্ত ভালোভাবে বলেছেন। আমরা বলতে চাচ্ছি সিআরপিতে শুরু থেকে আলাদাভাবে জাকাত অ্যাকাউন্ট আছে, এবং সেটার ম্যানেজমেন্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে করা দরকার আমরা সেভাবে করি। সুতরাং এই দুইটা অনুদান এবং জাকাত একসাথে মিশ্রিত হওয়ার কোনো সুযোগ নেই, এবং জনগণের নিশ্চিত জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই যে একেবারেই মার্জিনালাইজ জনগোষ্ঠীর জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা জাকাত ঠিক জায়গায় পৌঁছে দেব। অনেক ধন্যবাদ নির্বাহী পরিচালক সিআরপি, আপনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য, এবং ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেই বিষয়েও একটা ধারণা দেওয়ার জন্য। আমরা জানি যে একটা কথা প্রচলিত আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। আসলে আমরা এক দেশের জন্য একসাথে সবাই কাজ করতে চাই, এবং আমাদের সবাইকে একসাথে একই প্ল্যাটফর্মে আনার জন্য যিনি আসলে অত্যন্ত আন্তরিকতার সাথে এই সমন্বয় করে চলেছেন, আমাদের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম, তাকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাংলাদেশে প্রথম একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম তৈরি হলো, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। স্যার আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি স্যার, এই সময়টা স্যার আপনার নেতৃত্বে আমরা আইসিটি বিভাগ থেকে অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো সলিউশন, অনেকগুলো ডিভাইস তৈরি করেছি। হিসাব করলে কিন্তু সংখ্যা কম হবে না, আমি এই মুহূর্তে হিসাবটা করতে পারছিলাম না, কারণ অনেক জায়গা থেকে এই বিষয়গুলো হয়েছে স্যার। আমি আজকে স্যার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবুল কালাম আজাদ স্যারকে, যিনি আসলে আমাদের একটা অনুপ্রেরণার উৎস, সবসময় আমাদের কাজের অনুপ্রেরণা দিয়ে থাকেন, এবং উনি ব্যক্তিগতভাবে একজন কাজ পাগল লোক। উনি আমাদের সঙ্গে এসছেন, মূল্যবান কথা বলেছেন, এবং আমাদের সহকর্মী যারা এখানে জনাব আনিক চৌধুরী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসছেন অনেক সুন্দর কথা বলেছেন, এবং সামাজিক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছেন। স্যার এই প্ল্যাটফর্মটি তৈরি করার আগে একটা ঘটনা মনে পড়ে যে স্যার আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যখন কোভিড-19 প্রাদুর্ভাব হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আমাদের সরকার আমাদের বেতনের অংশ, আমাদের উৎসব ভাতার অংশ দান করার জন্য একটা চিন্তা করছিলাম। তখন আপনি বলেছিলেন যে আমরা ফিজিক্যালি যাব না, আমরা একটা প্ল্যাটফর্মে এটা দেব। আসলে স্যার আমাদের টাকাটা তৈরি ছিল, কিন্তু ফিজিক্যালি আমরা দিছি, কিন্তু আসলে এই প্ল্যাটফর্মটা যে তখন হয়তো তৈরি হলে আমরা সেই প্ল্যাটফর্মের মধ্যে দিতে পারতাম। তো এই ধরনের প্ল্যাটফর্ম আসলে আমি যেটা আগেও বলেছি স্যার, একটি স্বচ্ছতা বিধানের একটা জায়গা, আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে দিতে পারি এটি। আর যে কথাটি আনিক চৌধুরী সাহেব বলেছেন যে আগে থেকেই এসডিজি ফাইন্যান্সিং এর বিষয়ে কিন্তু এটা চিন্তা করা হয়েছিল, যেটি আসলে আমাদেরকে উৎসাহিত করেছে এই করোনা ক্রাইসিসের এই সময়ে ক্রাউড ফান্ডিংটা কাজে লাগিয়ে এই সময়ের ফান্ড ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী এবং স্বচ্ছ করার জন্য। স্যার আমি যারা সহকর্মীরা যারা এখানে কাজ করেছেন এই
প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে A2 এর সহকর্মী যারা কাজ করছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আর স্যার আজকের অনুষ্ঠানে আপনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন, সবাইকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, ম্যাক্সিমামকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। অনেকে হয়তো কথা বলতে পারেননি আর জুমার নামাজের কারণে স্কুইজ করতে হয়েছে, অনেকের অপূর্ণতা আছে হয়তো, আমি তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিতির জন্য। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউল আলম, সিনিয়র সচিব ICT বিভাগ, এবং যারা আজকে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর অগ্নিঝরা সেই ভাষণের একটি অংশ বলে আজকে শেষ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং সেই মুক্তির যে আহ্বানটি দিয়েছিলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধের যে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই মুক্তির ডাকটি কিন্তু ছিল রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সাংস্কৃতিক মুক্তি। তো বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়ে গেছেন, আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি, কিন্তু সেই অর্থনৈতিক মুক্তি কিন্তু বঙ্গবন্ধু দিয়ে যেতে পারেন, ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন সেই অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আছি। ঠিক অর্থনৈতিক মুক্তির পথে যখন আমরা অনেক এগিয়ে গেছি, ঠিক সেই মুহূর্তে একটি বৈশ্বিক মহামারীর কবলে আমাদের দেশের মানুষকে পড়তে হয়েছে। এই একটি দেশ আমাদের একসাথে কাজ করে সেই মহামারীকে মোকাবেলা করতে হবে, এবং সেই মোকাবেলার জন্য একটি প্ল্যাটফর্ম আজকে ICT বিভাগের A2I এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা শুরু করলাম। আশা করি সবাই আপনারা যুক্ত হবেন এবং দাতা এবং দাতা গ্রহীতার মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধন যে রচিত হলো আজকে, এটি সামনের দিকে আরো এগিয়ে যাবে। আজকে এই কার্যক্রমগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র ডিজিটাল বাংলাদেশের কারণে। সেই কারণেই আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় উপদেষ্টা, আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রতি, যিনি আসলে অক্লান্তভাবে পরিশ্রম করেছেন গত 11টি বছর, যার মেধা এবং দূরদর্শিতার কারণেই আমরা একের পর এক আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছিলাম। আজকে আমরা ইচ্ছা করলেই একটা ক্রাউড সোর্সিং ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম। এটা কিন্তু কখনোই সম্ভব হতো না যদি না আমাদের সেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিগত সক্ষমতা তৈরি না হতো। তাই আজকে মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার নেতৃত্ব এবং যার উপদেশ পরামর্শের কারণেই আমরা এই কাজগুলো এত সহজে জনগণের কল্যাণে করতে পারছি। আমাদের সামনে হয়তো 52-এর ভাষা আন্দোলন বা 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ নেই, তবে আমাদের সামনে রয়েছে এই করোনা ভাইরাস মহামারী মোকাবেলার যুদ্ধে সামিল হওয়ার। তাই আসুন যার যা কিছু আছে তাই নিয়েই আমরা আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ি। এবং আজকে আমি স্মরণ করছি ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারকে, যিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন তাকে বেহেশত দান করেন। সকলকে আবারও যার যার সামর্থ্য অনুযায়ী আপনাদের দান অনুদান পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। এক দেশ প্ল্যাটফর্মে, আমাদের এক দেশ প্ল্যাটফর্ম এখন ওয়েবসাইটেও আছে এবং মোবাইল অ্যাপ্লিকেশনেও আছে। আপনারা দেশ থেকে অথবা প্রবাসী থেকেই আপনারা আপনাদের দান অনুদান এই মুহূর্তে পৌঁছে দিতে পারবেন, এবং ভবিষ্যতে অর্থায়ন এবং বিনিয়োগের সুযোগও আমরা তৈরি করব। সবাইকে ধন্যবাদ। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।